সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1086তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ সোহেলের জীবনের চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল শাশুড়িকে বিয়ে করতে বউ আর সন্তানকে জীবিত কবর দেয় এক প্রবাসী। মূলত ওই প্রবাসীর সাথে এই গল্পের মাঝে চরম রকমের প্রতারণা হয়। ওনার বাস্তব জীবনের গল্পটাই পুরো প্রতারণা। একটার পর একটা মানুষের কাছে দিনের পর দিন আমাদের এই প্রবাসী সোহেল ভাই প্রতারিত হতে থাকে এবং প্রতারণার জালে এই মানুষটা এমনভাবে বন্দী হয়ে পড়ে যে শেষ পর্যন্ত নিজের বউ আর সন্তানকে জীবিত কবর দেওয়ার জন্য যায়। আমি আমার বোনদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে বলে আমার অনেক বোনেরা আমার গল্প শোনে, প্লিজ কেউ রাগ করবেন না, বাস্তবতার খাতিলে কথাটা বলা। যে কেন জানি আমি দেখি যে 10টা ছেলে যদি একসাথে থাকে, একটা রুমের মধ্যে থাকে, এক জায়গায় থাকে, তাদের মাঝে খুব কমই ঝগড়া হয় এবং তাদের মাঝে অনেক রোমান্স থাকে, অনেক প্রেম থাকে, অনেক ভালোবাসা থাকে। কিন্তু 10টা মেয়ে যদি এক রুমের মধ্যে থাকে, 10 জনের 10 রকম মতবাদ হয় এবং তারা ভিতর থেকে একজন আরেকজনকে কোনোভাবেই সহ্য করতে পারে না। যদিও উপর থেকে তারা খুবই ক্লোজ থাকে, ভালো বান্ধবী থাকে, কিন্তু প্রতিজনের মনে একজনকে নিয়ে অন্যজনের মাঝে প্রচুর রকম হিংসা কাজ করে। আপনি খেয়াল করে দেখেন, আপনার আশেপাশে ধরেন আপনারা তিন ভাই একসাথে বিদেশ করতেছেন, অনেক টাকা ইনকাম করতেছেন, মাকে দিচ্ছেন, বাবাকে দিচ্ছেন, এবং 3 ভাই যেন একজন আরেকজনের আত্মার আত্মীয়, একজন আরেকজনকে ছাড়া বাঁচবেন না, একজন আরেকজনের কলিজা। কিন্তু 3 ভাই যখন বিয়ে করে ফেলে, ঠিক কয়েকটা মাস পরে 3 ভাইয়ের মাঝে এমন ফাটল দেখা দেয়, এই ফাটলে তাদের পৃথক হতে হয় এবং একজন আরেকজনের সাথে মারামারি, কাটাকাটি, মনে হয় বিয়ের পরে এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে দাঁড়ায়। আমি এই কথাগুলো কেন বললাম? আপনি বরিশালের ছেলে সোহেলের জীবনের গল্পটা শোনেন, এক প্রবাসী ভাইয়ের করুণ বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই সোহেলের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনুন এবং গল্প শেষে সোহেলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদি সহ আমার বড় 2টা ভাই। আমার কোনো বোন নেই। বরিশাল শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করে। যদিও আমার বাবা কৃষিকাজ করে, তবে আমাদের অনেক বেশি জায়গা সম্পত্তি নেই। বেশিরভাগ ক্ষেত্রে আমার বাবা অন্যের জমিতে কাজ করে এবং আমি পরিবারের ছোট ছেলে হওয়ার কারণে পরিবারের সবাই আমাকে অনেক আদর আর ভালোবাসে। আমার ছোটোবেলায় খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ হয়নি। শুধু যে আমার তা নয়, আমার যে বড় 2টা ভাই আছে তাদেরও অনেক পর্যন্ত পড়াশোনা করতে পারেনি। একটা পর্যায়ে আমি আস্তে আস্তে করে পরিবারের সাথে বড় হয়ে উঠি। আমি যখন অনেকটা বড় হই, আমি তখন খেয়াল করে দেখি যে আমার বড় 2 ভাই আমার আব্বার সাথে কাজে লেগে যায় এবং আমাকেও একটা সময়, আমার বয়স যখন প্রায় 10 থেকে 15 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে আমাকেও তখন আমার বাবার সাথে কাজে যেতে হয়। কিন্তু আমি না ছোটোবেলা থেকে একটা অন্যরকম লাইফ লিড করতাম, যেটা শুনে আপনি খুব মজা পাবেন। আমি ছোটোবেলা থেকে না নিজের মাঝে কেমন জানি একটা হিরোইজম ভাব করতাম। আমি অনেক লম্বা লম্বা চুল রাখতাম এবং রোদ উঠলে আমি কখনো রোদের মধ্যে যেতাম না। ঠিক আমি মেয়েদের মতো সাজুগুজু করে চলাফেরা করতাম। ছোটোবেলায় আমি আসলে দোকান থেকে লিপস্টিক কিনতাম এবং লিপস্টিক কিনে সেই লিপস্টিক আমার ঠোঁটে মাখতাম। এত নাইসলি চলাফেরা করতাম যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমি বেশি বেশি সিনেমা দেখতাম। আমি মূলত একজন সিনেমা প্রেমী ছেলে ছিলাম। এইভাবে একটা পর্যায়ে দেখা গেল যে আমার 2 ভাই আব্বার সাথে কাজে যায়, মাঠে ঘাটে কাজ করে, পরিশ্রম করে। আমি কোনোভাবে মাঠে যাই না, বেশিরভাগ সময় নায়ক ভাব করে বাড়িতে ঘুরে বেড়াই। এই জিনিসটা আমার আব্বা আসলে মেনে নিতে পারতেছিল না। আব্বা তো পারেই না এবং মাও বিষয়টা মানতে পারে না। একসময় পরিবার থেকে আমাকে খুবভাবে চাপ দেওয়া হয় যে কাজে যেতে হবে এবং কাজে না গেলে আমাকে খাবার দেবে না, আমাকে খাবার দিত না। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 17 বছরের কাছাকাছি এবং 17 বছরের কাছাকাছি আসার পরে আমি একটা সময় হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি আর মাঠে ঘাটে কাজ করব না, আমি আর চাষাবাসার কাজ করব না, আমি মাঠে নামবো না। ডিরেক্টলি আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়ার পরেও আমার মা তখন আমাকে খুব বোঝাচ্ছিল যে তুই ছোটোবেলা থেকে কৃষিকাজ করে অভ্যস্ত, তোর বাবা, তোর বড় ভাই সবাই কৃষিকাজ করে, এখন তুই যদি মাঠে না যাস তাহলে কেমন করে হবে? লক্ষ্মী বাবা না, মাঠে যা।
তো মায়ের দিকে তাকিয়ে আমি তখন কিছু করতে পারতাম না। এবার আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম যে কৃষি কাজে যেহেতু আমাকে করতে হবে, আমাকে যেভাবে হোক মাঠ থেকে উঠতে হবে, আর মাঠ থেকে উঠতে হলে আমাকে অন্য কোনো একটা কাজের ধান্দা করতে হবে। তো অন্য কোনো কাজ আমি কই পাবো? আমি বিভিন্ন লোকদের সাথে কথাবার্তা বলি, এমন কি কাজ আছে যে কাজ করলে আমাকে রোদে যেতে হবে না, আমাকে রোদে যেতে হবে না, আমার স্কিনের ক্ষতি হবে না, আমার চেহারা নষ্ট হবে না, এরকম কোনো কাজ আছে কি? আমি এই রকম কাজের সন্ধান করতে থাকি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে আমাদের এলাকার এক কাকার মাধ্যমে, উনি আমার অনেক বড়, এবং আমার এলাকার ওই কাকার মাধ্যমে আমি খুব ভালো একটা চাকরি পাই। চাকরিটা হচ্ছে ঠিক এরকম যে উনি হচ্ছে লঞ্চে ডিউটি করতো, মানে লঞ্চের কেরানি ছিল। আমাদের হচ্ছে বরিশাল টু ঢাকা বা ঢাকা টু বরিশাল যে লঞ্চগুলো চলতো, এগুলোর একটা লঞ্চের উনি হচ্ছে কেরানি ছিল। তো উনি বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে আমি শুনতাম যে উনি অনেক লোককে নাকি লঞ্চে চাকরি দেয়। তো আমার ভিতরে তখন এই জিনিসটা জাগলো যে আমি লঞ্চে চাকরি করব, কারণ লঞ্চে চাকরি করলে প্রতিদিন নতুন নতুন মানুষ দেখব, নতুন মানুষের সাথে পরিচিত হব, এবং লঞ্চের মধ্যে থাকলে ধুলা নাই, বালি নাই, পরিষ্কার, এবং আমাকে রোদের মধ্যে যেতে হবে না, আমি লঞ্চের মধ্যে কোনো একটা কাজ করব। এই বলে আমি তখন একদিন ওই কাকা বাড়িতে আসছে খবর পাইলাম, আমাদের পার্শ্ববর্তী গ্রামে ওই কাকার কাছে গেলাম, এবং কাকার কাছে গিয়া বললাম যে কাকা, আপনার কাছে অনুরোধ করে বলি আমারে আপনি একটা লঞ্চে চাকরি দেন, আমার বাবার নাম এটা, আমি অমুক গ্রামের সন্তান। এবং উনি সব কিছু জেনে শুনে আমাকে বললো যে তোমার বাবা তো খুব ভালো মানুষ, মানে সে তো অত্যন্ত ভালো মানুষ, তা তুমি লঞ্চে চাকরি করবা। তা আমাদের ওই লঞ্চের মালিকও কিন্তু বরিশালের, বাট লঞ্চে তুমি যে চাকরি করবা খুব ভালো করে কাজ করতে হবে কিন্তু। তো আমি তখন করলাম কি, আমি চিন্তা করছি যে আমি যে লঞ্চে চাকরি করব, ওই কথাটা যদি আমার কাকা কোনোভাবে, মানে আমার ওই কাকা যদি আমার বাবাকে বলে দেয় অথবা আমার মাকে বলে দেয়, তাহলে তারা হয়তো জোর করে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। এই জিনিসটা আমার মনে ছিল। এই জন্য আমি কাকার অনুরোধ করে বললাম যে কাকা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি যে লঞ্চে ডিউটি করব এটা কিন্তু আপনি আমার পরিবারে কাউরে জানাইতে পারবেন না। উনি বলে বলো কি, জানালে কি হবে? আমি বললাম না, আপনি জানায়েন না, আসলে আমার ভাইরা মাঠে ঘাটে কাজ করে, আমার আব্বাও মাঠে কাজ করে, আমার মূলত মাঠে কাজ করতে ভালো লাগে না, আর মাঠে কাজ করব না বলেই আমি লঞ্চে ডিউটি করার জন্য যাচ্ছি। এখন যদি আমার আব্বা আম্মা কোনোভাবে জেনে যায় যে আমি লঞ্চে ডিউটি করি, জোর করে হলেও আপনার কাছ থেকে আমাকে কেড়ে নিয়ে আসবে। তো কাকা, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার আব্বা আম্মাকে বললেন না। পরে আমাকে বলো আচ্ছা ঠিক আছে, তুমি যদি সৎভাবে ঠিকমতো ডিউটি করো তোমার আব্বা আম্মাকে বলার দরকার নাই। এরপরে একটা দিন ঠিক হলো। দিন ঠিক হওয়ার পরে আমি আমার আব্বা আম্মারে বললাম যে আমি ঢাকায় যাব, আমি ঢাকায় একটা চাকরি পেয়েছি। তো আমার আব্বা আম্মা বলে, তুই কোনোদিন বরিশালের বাইরে যাস না, তুই ঢাকা কোথায় যাবি, তুই চিনিস না, জানিস না, এরকম করে আব্বা আম্মা তখন আমাকে ধমকাধমকি করতে থাকে। আমি তখন বলছি যে না, আমি ঢাকায় যাবো, আমি একটা চাকরি পেয়েছি। এই বলে আমি তখন ঢাকার উদ্দেশ্যের কথা বলে আমি তখন ওই কাকার সাথে বরিশালে লঞ্চে ডিউটি করার জন্য চলে যাই। এবং একটা পর্যায়ে উনি আমাকে লঞ্চে ডিউটি দেয়, কেবিন রুমে ডিউটি দেয়, মানে কেবিন বয় যাদেরকে বলে আর কি, কেবিন টেবিন পরিষ্কার করা, এইরকম একটা ডিউটি আমি পাই। তা আমার তখন বিষয়টা ভালোই লাগে, খারাপ না, কারণ কেবিন পরিষ্কার করা, কেবিনের মধ্যে নতুন নতুন গেস্ট আসে, ওদের সাথে রাত জেগে হচ্ছে আপনার লঞ্চের ছাদে বসা, গল্প গুজব করা, আড্ডা মারা, এবং নতুন নতুন মানুষদেরকে দেখা, নতুন নতুন কাপলদেরকে দেখা, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতে শুরু হলো। মানে আমার নিজের ভিতরে এক ধরনের শান্তি অনুভব হলো। এইভাবে যখন সময়গুলো কাটতে থাকে, একটা পর্যায়ে আমি তখন এই লঞ্চের মধ্যে দীর্ঘ প্রায় 1.5 বছর মতো ডিউটি করি। তো 1.5 বছর ডিউটি করা অবস্থায় আমার বড় যে 2টা ভাই ছিল, আমার বড় 2 ভাইকে আমার আব্বা বিয়ে দিয়ে দেয়, মানে পরপর বিয়ে করাই দেয়। মানে আমার আব্বা ছিল এরকম একটা মানুষ, মানে একটা ছেলে মাঠে ঘাটে কাজ করে, সে নিজের ভাত নিজে জোগাড় করতে কষ্ট হয়ে যায়, এরকম একটা ছেলেকে আমার বাবা বিয়ে করাই দিতেছে। বাট এই নিয়ে আমার আব্বার কোনো মাথা ব্যথা নেই। যদিও বিয়ের অনুষ্ঠানগুলোতে যেদিন শুধু বিয়ে ওই দিন আমি গেছি, আর বিয়ের জন্য মানে আমার আব্বা যে বিয়ে করাইতেছে আমার ভাইদেরকে, আমি এতে ভালো মানে মত নাই যে কেন তো কম বয়সে বিয়ে করাইতে হবে। তো 2 ভাইকে তখন বিয়ে করা দেয়, আমার বয়স তখন প্রায় 19 বছরের কাছাকাছি, 19 কি 20 বছরের কাছাকাছি। তো আমাকে যে কাকা লঞ্চে ডিউটি দেয়, উনি আবার লঞ্চের ডিউটি ছেড়ে দেয়, মানে হঠাৎ করে উনি ডিউটি ছেড়ে দেয়। উনি কেন ছেড়ে দেয় এটা আমি জানি না। এবং আমি যে লঞ্চটাতে ডিউটি শুরু করছি, এরপরে আমি 5টা লঞ্চ চেঞ্জ করছি। এখন যে লঞ্চের মধ্যে আছি, এই লঞ্চটার মালিক আমাদের বরিশালের, বাট খুব ভালো মালিক। মালিকরে কোনো দিন চোখে দেখি নাই, তবে মালিকের গল্প শুনতাম সবার কাছে, তিনি অনেক ভালো। তা এরকম করতে করতে আমি তখন ওই লঞ্চে ডিউটি করি। এই অবস্থার ভিতরে আমার বাবা আমার বড় 2 ভাইকে তো বিয়ে দিয়ে দিলই, এবং বড় 2 ভাইকে উনি ওনার মতো করেই বিয়ে করাইলো। এবং বিয়ে করানোর পরে আমি হঠাৎ করে, আমার তখন ফোন নাম্বার ছিল, আমি মোবাইল ইউজ করতাম, বাড়িতে আমি ফোন নাম্বার দিয়ে রাখছি যে বিপদ আপদ হলে যাতে আমাকে ফোন করে। এমন সময় একদিন আব্বা আমারে ফোন দিয়ে রাতের বেলায় 9টা-10টার দিকে আমারে বলতেছে যে সোহেল, তুই কি এখন ফ্রি আছিস, আব্বু তোর সাথে একটু কথা বলবো। তাই আমি বললাম যে আমি তো ফ্রি আছি। ওই সময় আমার ডিউটি ছিল না, আমি কেবিনেই ঘুমাইতেছিলাম। পরে আমি বললাম যে আব্বা আমি ফ্রি আছি, বলেন। পরে আমার বলে, বাবারে কি বলবো, তোর বড় 2 ভাইকে তো বিয়ে করাইলাম, তুই তো আমার উপরে নারাজ, আমার উপরে রাগ। তা আসলে বিয়ে করাই দিছি, বিয়ে করাই দিলে সংসারই হয়ে যায়, তা না হলে টাকা পয়সা নষ্ট করে ফেলে।
তো তারা তো আসলে কোনো কিছু করতে পারলো না, তাদের ভবিষ্যৎ এইভাবেই নষ্ট হয়ে গেল। মাঠে ঘাটে কাজ করে আর কি করবে? এখন তুই আমার ছোট ছেলে, বাবা তোরে নিয়ে একটা স্বপ্ন দেখছি, যদি তুই আমার স্বপ্নটা পূরণ করাই দিস। আমি তখন আমার আব্বারে বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, তুমি আসলে কি বলতেছো আমাকে বুঝিয়ে বলো, তোমার যেই স্বপ্ন হোক আমি পূরণ করব, কারণ আমি তো তোমারই সন্তান, তাই না? আমার আব্বা তখন আমার বলতেছে যে আমি তোর জন্য একটা বিয়ে ঠিক করছি। ওই ঘুরে ফিরে একই কথা, বিয়ে। তো আমি ভাই মানে বিয়ের কথাটা শুনলে আমার রাগ উঠে যেত যে আমি কেন বিয়ে করবো, আমার তো এখনও বিয়ের বয়স হয়নি, আমি আনন্দ ফুর্তি করবো, মজা মাস্তি করবো, জীবনটাকে উপভোগ করবো, এরপর আমি বিয়ে করবো, আমাকে কেন এখনই বিয়ে করতে হবে? না, আমি আমার বাবার প্রস্তাবে রাজি হলাম না যে না বাবা, আমি এখন বিয়ে করবো না। তো রাজি না হওয়ার কারণে আব্বা তখন কী করলো, আমার খুব বুঝাইলো যে না, আমার মাও আমাকে মানে 2টা দিন ধরে খুব ফোন দিয়ে জ্বালাইতেছে। আব্বা আম্মা উভয় আমারে বুঝাইতেছে যে না, তোর বিয়ে করাটা খুব জরুরি, তোর বিয়ে করতেই হবে, আমাকে খুবভাবে বোঝাচ্ছে। আমি ওনাদের বোঝ নিচ্ছিলাম না। একটা পর্যায়ে আব্বা আম্মা খুব রেগে গেল এবং একটা পর্যায়ে আমার বড় ভাইয়ের যে বউ আছে ভাবিরই দিয়ে বুঝাইতে শুরু করলো। তো এই চিন্তা করলাম যে আব্বা আম্মা যেহেতু এরকমই করে, তাহলে ঠিক আছে, আমি বিয়ের জন্য রাজি হয়েছি। কারণ আমার ভাবি বলছে আমি যারা বিয়ে করবো ওই মেয়েটা নাকি দেখতে অনেক সুন্দরী। ভাবি দেখছে, ভাবি বলে একেবারে পরীর মতো চেয়ারে, এরকম সুন্দরী মেয়ে তুমি পুরো বরিশালেও খুঁজে পাবা না। তো ভাবি যখন এরকম করে লোভ দেখায়, ভাবির লোভে আমি তখন পড়ে যাই। আমি যে ঠিক আছে, মেয়ে যদি এত সুন্দর হয় তাইলে ভাবি আমার কোনো আপত্তি নেই, আমি বিয়ে করতে রাজি আছি। ভাবিরে যখন আমি বিয়ে করার কথা বললাম, ভাবি তখন বললো আচ্ছা ঠিক আছে। এবার আমার আব্বার সাথে আমি কথা বললাম যে মেয়ে মূলত কী করে বা মেয়ের পরিবার কী। ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি শোনার পর আমার কাছে মনে হয় যে আমার মাথায় আসমানটা ভাঙিয়ে পড়ছে। আমার আব্বা বলে এই মেয়ে মূলত হচ্ছে বাসায় কাজ করে, আমাদের এলাকারই বাসায় কাজ করে, বাসায় কাজের মেয়ে, ওই মেয়েকে আমার কাছে বিয়ে দিবে। মানে আমার মানে আমি কি পরিমাণে রেগে গেছি আপনাকে শুধু এইটুকুনি বলি। আমি লঞ্চের মধ্যে ছিলাম, আমি লঞ্চের জানালাটা খুলে, কেবিনের জানালাটা খুলে আমি মোবাইলটা বাইরে মানে মানে ওই মোবাইলটা আমি ফেলে দিছি কথা বলা অবস্থায়। আব্বা আম্মার সাথে কথা বলা অবস্থায় মোবাইলটা আমি বাইরে ফেলে দিছি যে এই মোবাইল আমি আর ব্যবহারই করব না। মানে আমি মোবাইলটা বাইরে ফেলে দিছি। বাইরে ফেলে দেওয়ার পরে যেহেতু দীর্ঘদিন আমি লঞ্চে ডিউটি করি, আমার আব্বা আম্মা কেমনে কেমনে জানি খুব কম সময়ের ভিতরে খবর পাই গেছে যে আমি লঞ্চে ডিউটি করি। এভাবে মোবাইলটা ফেলে দেওয়ার ঠিক 15 থেকে 20 দিনের মাথায় আমার আব্বা আম্মা মানে আমার আব্বা আর আমার বড় ভাইয়া একদিন আমাদের বরিশাল ফেরি মানে আমাদের লঞ্চ ঘাটে চলে আসছে এবং লঞ্চ ঘাটে এসে আমার ছবি দেখাইতেছে মানুষরে যে এই ছেলেটি চিনে কিনা। তারপর সবাই বলতেছে ও তো এখন ওইখানে আসবে বা সবাই পরিচয় দিছে। আমার আব্বারে বলছে যে ও অমুক লঞ্চে ডিউটি করে। পরে আব্বার উপর রাগ করে, বড় ভাইয়ের উপর রাগ করে আমি তখন লঞ্চের ডিউটি ছেড়ে দিলাম। দূর ভালো, লঞ্চে ডিউটি করবো না। তা লঞ্চের ডিউটি ছেড়ে দিলাম। ঢাকা শহরে তো অনেক লোকের সাথে আমার পরিচয় আছে, যেহেতু লঞ্চে ডিউটি করছি, কেবিনে ডিউটি করছি, অনেক লোকজন আসতো, তাদের ফোন নাম্বার নিতাম, তাদের সাথে কথাবার্তা হতো। এরকম করতে করতে এক ভদ্রলোকের সাথে আমার তখন যোগাযোগ হয়। উনি হচ্ছে একটা হোটেলে ম্যানেজার এবং ওই হোটেলে ওনার শেয়ার আছে, অনেক বড় লোক মানুষ। পরে ওনার সাথে কথাবার্তা বললাম যে স্যার আমারে আপনার হোটেলে ডিউটি দিতে পারবেন, আপনি তো দেখছেন যে আমি কেবিনে ডিউটি করে খাবার টাবার খুব ভালো সার্ভ করতে পারি। উনি আমারে বললো যে না সোহেল, অবশ্যই ঠিক আছে, আমি তোমার ডিউটি দিব, তুমি দেখতে অনেক সুন্দর হ্যান্ডসাম আসো, তা তুমি চলে আসো। পরে উনি আমার ঠিকানা দিল। আমি ওই আব্বা আমার ভয়ে লঞ্চের ডিউটি ছেড়ে দিছি। লঞ্চের ডিউটি ছেড়ে আমি তখন ওনার সাথে দেখা করার জন্য ঢাকাতে যাই এবং ঢাকাতে গেলে পরে উনি আমাকে দেখে খুব পছন্দ করে এবং উনি বলে যে আমি তোমার মতো একটা ভালো ছেলে খুঁজতেছিলাম আমার হোটেলে ডিউটি করার জন্য, তা তুমি করো। আমি যাওয়ার সাথে সাথে উনি আমাকে ডিউটি দিয়ে দেয়। প্রথম দিকে মনটা খুব খারাপ ছিল, মানে লঞ্চে ডিউটি করতাম, মায়ের সাগরের ভিতরে লঞ্চের মধ্যে ঘুরে বেড়াতাম, এই জীবনটা ছিল এক অন্যরকম জীবন, মানে ভালো লাগার জীবন। কিন্তু এখনকার জীবনটা কেমন জানি একটু আমার কাছে মনে হয় তিতলা তিতলা জীবন, মানে ভালো লাগতেছিল না যে এভাবে ঘুরে ফিরে, মানে কেমন জানি একটু অন্যরকম মনে হচ্ছিল, ঘোরাফেরা করা হয় না। আমি লঞ্চের মধ্যে অনেক স্মৃতি আছে। আমি একেবারে চন্দ্রিমা রাতে মানে চাঁদনি রাতে লঞ্চের ছাদে বসে আমি গিটার বাজাইতাম এবং গান গাইতাম, হিমেল বাতাসে নিজের শরীরটা মিলিয়ে দিতাম এবং নতুন নতুন যখন কাপল আসতো, সুন্দর সুন্দর ছেলেমেয়েরা আসতো লঞ্চের বুগিতে বা বক্সে, তো আমি তখন তাদেরকে ছাদে নিয়ে যাইতাম, তাদেরকে নিয়ে তাদের সাথে আড্ডা গল্প গুজব করতাম, মোটামুটি খুব ভালো লাগতো। কিন্তু ঢাকায় আসার পর থেকে কোনো কিছুই ভালো লাগতেছে না। এত লম্বা ডিউটি, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টাও মাঝে মাঝে ডিউটি হয়। তো 16 ঘন্টা ডিউটি করি, তারপরেও পড়ে আসি। এভাবে 5 মাসের মতো আমি এখানে ডিউটি করি, প্রায় 1-1.5 বছর মতো ডিউটি করি। অ্যান্ড 1.5 বছরের মাথায় প্রায় 1 বছর 8 থেকে 9 মাস হবে, এরকম টাইম হবে। তো এই সময়টা পর্যন্ত কিন্তু আমার পরিবারের সাথে আমি আর কোনো যোগাযোগ করি নাই। আমার আব্বা আম্মা ভাই ভাবি যারাই আছে কারোর সাথে আমি কোনো রকমের কথাবার্তা বলি নাই, কারণ আমার মনের ভিতরে এত পরিমাণের কষ্ট গেছে যে আমার আব্বা আম্মা শেষ পর্যন্ত মানে আমার জন্য কাজের মেয়ে ঠিক করছে বিয়ে করার জন্য। তো এই মনের ভিতরে ওই কষ্ট থেকে আমি আর আমার পরিবারের সাথে টোটালি প্রায় 1.5-2 বছর মতো কোনো যোগাযোগ করি নাই।
তো 1.5-2 বছর পরে আমাদের একটা মানে নতুন একটা ওয়েটার আসে। নতুন বলতে ও আগে এখানে ডিউটি করে গেছে, এরপরে কয়েকদিন করে চলে গেছে, আবার আসছে। তো আবার আসছে ওয়েটার, ওর বাড়ি ছিল, ওর নাম ছিল সাব্বির, বাড়ি ছিল ঢাকা, মানে ঢাকাইয়া ছিল আর কি, পুরান ঢাকার ওইদিকে বাড়ি। পর ও দেখতাম যে ওর মোবাইলে একটা মেয়ের ছবি দেখতাম, মানে এই মেয়েটা দেখতে একদম সিনেমার নায়িকার মতো। ওর মোবাইলের ডিসপ্লেতে আমি একদিন ছবিটা দেখি। তো ছবিটা দেখে কেন জানি আমার কাছে মনে হয় যে এটা কোনো সিনেমার নায়িকা হবে, আবার কোনো রিয়েল পিক, এরকমটা মনে হয়। তো আমি একদিন বলি যে সাব্বির ভাই, উনি আমার থেকে সমবয়সী, বাট আমি ওনারা ভাই বলে ডাকি। আমি বলি, সাব্বির ভাই আপনার মোবাইলের ডিসপ্লেতে যে ছবিটা, মেয়েটা তো কিউট আছে, আপনার গার্লফ্রেন্ড না কোনো সিনেমার নায়িকা? পরে হাসতেছে, এসে দেখে আমাকে বলো তো, দেখো তো সোহেল, এটা তোমার কী মনে হয়? আমি বললাম, ভাই দেখে তো মনে হয় যেন এরকম গালে হাত দিয়ে আছে, মানে একরকম মনে হয় যেন সিনেমার নায়িকা, আবার মনে হয় যেন অন্য কিছু। এবং আমি তখন খুব ভালো করে বুঝতে পারলাম যে ছবিটা একটা ছবি থেকে উঠানো হয়েছে। পরে আমি বললাম যে ভাই আমারে বলেন না এটা কি? বলে, এরকম সুন্দর মেয়ের জীবনে দেখছো? আমি বলি, না ভাই, এরকম সুন্দর মেয়ের জীবনে দেখি নাই। আমার বলে, এইটা বরিশাল্লা। বরিশাল্লা মানে? বলে, বরিশালের মাইয়ারাই তো আগুন হয়, মানে বরিশালের মেয়েরাই সবচেয়ে সুন্দরী হয়, দেখো বরিশালের মেয়ে পুরো সিনেমার নায়িকা না? আমি বললাম, ভাই এরকম সুন্দর মেয়ের বাড়ি বরিশাল, আমি জানলে তো ওই মেয়ে বিয়ে করে ফেলতাম। পরে হাসতে হাসতে বলতেছে, তুমগো বরিশাল্লা এখনও রিলেশন হয় নাই, তবে হওয়ার পর্যায়ে। আমি বললাম, বাসা কোথায়? পরে বলে, বাসা এই বিল্ডিংয়ে। মানে আমি জানার পরে মনে হয় আসমান থেকে বললাম, কী রে ভাই, আজকে 2 বছর ধরে এই বিল্ডিংয়ে আমি আসি, তা আমি তো কোনো দিন এরকম মেয়ে দেখি নাই, আপনি এটা কী বলেন? বলে, এই বিল্ডিংয়ের বাড়িওয়ালার মেয়ে। তাই আমি বললাম, এই বিল্ডিংয়ের বাড়িওয়ালার মেয়ে? বাড়িওয়ালার আমি 2বার দেখছি, ওনার নাম হচ্ছে আলম খান, 2বার দেখছি, ওনার বাড়িও বরিশালে, কিন্তু ওনার মেয়ে যে এত সুন্দর, এত কিউট, আমি এটা বুঝতে পারি না। আবার এই বাড়িওয়ালা 3 বিয়ে করছে, 2 বউকে বিল্ডিংয়ে রাখে এবং আলাদা আরেকটা বউ আছে, ওই বউটার উনি আলাদা রাখে, মানে আলাদা করে রাখে, আলাদা বাসায় রাখে। 3 বিয়ে করছে এই লোকে, এবং একসাথে 3 বউ ওনার সাথে সংসারও করে, 3 বউ নিয়ে উনি সংসারও করতেছে। মানে খুবই দেখতে শুনতে লম্বা, পালোয়ান, স্বাস্থ্যবান এবং খুব সুদর্শন বডি ওনার। তো আমারে বলে যে এটা নাকি বাড়িওয়ালার মেয়ে। তা এই কথা বলার পরে, সাব্বির ভাই এটা বলার পরে, এটা বাড়িওয়ালার কোন মেয়ে, এই যা জানার জন্য ভাই আমার মনের ভিতরে এই খুঁটিনাটি সন্দেহ জন্মাইল যে এটা বাড়িওয়ালার কোন মেয়ে হতে পারে। এবং বাড়িওয়ালার যে বয়স দেখছি, ওনার মেয়ে মানে কেমন যেন আমার ভিতরে একটা খুঁটকিও মারতে থাকে। এরপর থেকে ভাই আমি শুধু বাড়িওয়ালারা ফলো করতে থাকি। তো মাঝে মাঝে দেখি যে বাড়িওয়ালা মানে একটা মেয়েরে নিয়ে বেরোয়, মানে একটা মেয়ে নিয়ে মাঝে মাঝে বেরোয়, কিন্তু মেয়েটা বোরকা পরা থাকে, হিজাব পরা থাকে, চোখ ছাড়া কিছু দেখা যায় না। একদিন সাব্বির ভাই আমার বলে, উনি যে ছবিটা আমাকে দেখাইছে, এই ছবিটা নাকি এই মেয়ের। তা এই মেয়ের ছবি দেখার পরে মানে আমার ভিতরে, যেহেতু বাড়িওয়ালা বরিশাল্লা, তা আমি চিন্তা করছি যে যেভাবেই পারি বাড়িওয়ালার মন আমি একদিন জয় করব। একদিন হলো কি ভাই, মানে বৃষ্টি পড়তেছিল, সন্ধ্যার পরে প্রচুর বৃষ্টি হইতে আছে। তো বৃষ্টি হইতেছে দেখে আমি তখন আমরা তো জানি আমাদের বরিশাল্লারা কী পছন্দ করে, আমি তখন কী করলাম, বৃষ্টির সময় মানে ভুনা খিচুড়ি বানাইলাম। আমাদের একজন বাবুর্চি আছে, উনি আবার খুব ভালো ভুনা খিচুড়ি বানাইতে পারে। তাই আমি ওনারে বললাম যে আমার এই ভুনা খিচুড়ি বানাই দেন, আমি আমার আত্মীয়র বাসা নিয়ে যাব। এই কথা বললাম, উনি খুব গরুর মাংস দিয়ে খুব সুন্দর করে ধনে পাতা দিয়ে একদম খুব নাইস করে আমাকে বিরিয়ানি বানায়, মানে ভুনা খিচুড়ি বানাই দিছে। তো খিচুড়িগুলো আমি তখন 2টা প্যাকেটে ঢুকাইলাম, আমি আমার মানে ম্যানেজারে বললাম যে আজকে আমি চলে যাই, আমার শরীর ভালো না, আমি আমার আত্মীয়র বাড়িতে যাব। এই কথা বলে ছুটি নিয়ে আমি তখন চুপটি করে টুকটুক করে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়িওয়ালার বিল্ডিংয়ে চলে গেছি। বাড়িওয়ালা 3 তলায় থাকে, 3 তলায় গেছি। মানে বুকের ভিতর তখন ধুপধুপ মানে ব্যথা করতেছে। আর আলম ভাইয়ের সাথে আমার সম্পর্ক খুব ভালো, মানে আলম কাকার সাথে। উনি বাড়িওয়ালা হতে পারে, কিন্তু বরিশালেদেরকে উনি খুব পছন্দ করে, যেহেতু আমার বাড়ি বরিশাল। যখনই আমাকে দেখতো খুব আদর স্নেহ ভালোবাসা দিয়ে কথা বলতো। তা কলিং বেল দিলাম, দেওয়ার পরে একজন মহিলা এসে দরজা খুললো। তো দেখে মনে হলো এটা সম্ভবত আলম ভাইয়ের প্রথম ঘরের বউ হতে পারে, মানে খুবই লম্বা টম্বা সুন্দরী বয়স্ক একজন মহিলা। আমি সালাম দিয়ে বললাম, আলম স্যার বাসায় আছে? তা বলে, হ্যাঁ আছে, আপনি ভিতরে আসেন। তারপরে ভিতরে গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে কাকা আসসালামু আলাইকুম, আমার চিনছেন? তা বলে, তুমি আমাদের নিজের হোটেলে ডিউটি করো না? আমি বললাম জি। পরে বলে, হঠাৎ আমার বাসায় কী মনে করে? আমি বললাম, না, চারদিকে বৃষ্টি পড়তেছে, একেবারে ঘন অন্ধকার, তো ভাবলাম আপনার জন্য একটু বিরিয়ানি নিয়ে আসি, আপনার জন্য একটু বিরিয়ানি আনছি। এবং বিরিয়ানির গ্রানটা এমন ছিল ভাই, প্যাকেট থেকে যেন গ্রান বেরোচ্ছে। উনি আমারে বলে, তাই তো বলি যে তুমি রুমে ঢুকার সাথে সাথে এরকম বিরিয়ানির গন্ধ আসে কোত্থেকে? তোমরা কি খিচুড়ির গন্ধ আসে কোত্থেকে? তোমরা কি খিচুড়ি বানাও? আমরা কিন্তু আসলে খিচুড়ি বিক্রি করি না এমনিতে। তারপর আমার বাবুর্চিটা আগে যে হোটেলে ডিউটি করতো, ওখানেও অনেক ভালো খিচুড়ি বানাইতো, ওনার খিচুড়ির হাটটা অনেক ভালো। তাই আমি বললাম যে না, আমরা তো বিক্রি করি না, আমি আপনার জন্য স্পেশালি বানাই আনছি আমাদের বাবুর্চিকে দিয়ে। পরে উনি আমারে বললো, বাহ, তুমি তো অনেক কাজের কাজ করছো, তো চলো তোমার সহ নিয়ে বসি একসাথে। না কাকা, না স্যার, আপনারা খান, আমি খাবো না।
মানে আমার ভিতরে একটা সংকোচ লাগতেছে যে কেমনে আমি ওনার সাথে বসে, এত বড় লোক মানুষ। তা এরপরও যখন উনি জোর করলো, জোর করার পর আমি ওনার সাথে বসলাম। তো বসার পরে মানে খিচুড়িটা খাইলাম, খুব ভালো লাগলো। আসলেই খিচুড়ি খুব স্বাদের হয়েছে। পরে আমারে বলে যে একটা কাজ করো সোহেল, তোমার নাম্বারটা দিয়ে যাও, আমি কিন্তু আবার বুনা খিচুড়ি অনেক পছন্দ করি, আমার যখনই খিচুড়ি খাইতে মন চাইবে আমি তোমারে কল দিব, তুমি স্পেশাল করে বানাই আইনো। আমি বললাম যে ঠিক আছে স্যার। পরে আমার ফোন নাম্বারটা দিয়ে আসলাম। 1-2 দিন পরে উনি আমার ফোন দিল, ফোন দিয়ে বলতেছে সোহেল আমি কিন্তু বুনা খিচুড়ি খাবো। পরে আমি বুনা খিচুড়ি বানাই নিতাম, উনি আমাকে তো বুনা খিচুড়ির টাকা দিত এক্সট্রা আমাকে বকশিসও দিত। এমন করতে করতে একটা পর্যায়ে এরকম হলো যে আমাদের এই হোটেলটা বুনা খিচুড়ির জন্য বিখ্যাত হয়ে গেল। মানে এরকম হইতো যে আমাদের এই মানে আলম স্যার উনি বাইরে থেকে গেস্ট নিয়ে আসতো, ওনার মেহমান নিয়ে আসতো, বন্ধুবান্ধব নিয়ে আসতো এই হোটেলে বুনা খিচুড়ি খাওয়ার জন্য। এত পরিমাণের ফেমাস হয়েছে আমাদের হোটেল, দূর দূরান্ত থেকে মানুষ বুনা খিচুড়ি খাওয়ার জন্য আমাদের হোটেলে আসতো। এই শুধু আলম স্যারকে দিয়ে আমাদের বুনা খিচুড়ি এতটা ফেমাস হয়ে গেল। তো তখন থেকে আমি স্যারের সাথে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক, মানে খুব ভালো একটা সম্পর্ক। এবং আমি স্যারের বাসায় যাইতাম আসতাম, মানে কোনো রকমের পারমিশন ছিল না। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমি এভাবে প্রায় 5 থেকে 6 মাস স্যারের বাসায় যাতায়াত করি, আইসা যাই, কিন্তু কোনো দিন আমি স্যারের মেয়ে এটাকে দেখতে পাই না। মানে স্যারের মেয়ের নাম শুনছিলাম তাসলিমা, বাট এই মেয়েটার আমি দেখতে পাই না। তা স্যারে একদিন আমি স্যারের কথায় বললাম, আমার সাথে মোটামুটি অনেকটা ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যাওয়ার পর বললাম যে স্যার কিছু মনে করবেন না, আপনার ছেলে মেয়ে কয়জন? তারপর উনি বললো, হিসাব দিল। পরে আমি বললাম যে সবাই কি আছে নাকি এখনও অবিবাহিত আছে? পরে বলে না, আমার ছেলে মেয়ে সবারই বিয়ে হয়ে গেছে, সবাই বিয়ে করে ফেলছে এবং সবাই দেশের বাইরে সেটেল। তো সবাই যখন দেশের বাইরে সেটেল, তাহলে তাসলিমা নামের মেয়েটাকে। পরে আমি শিওর হয়ে গেলাম যে ওই সাব্বির ভাই আমার একটা ধোকা দিছে, মানে এটা মনে হইলো। হওয়ার পরে মনটা খুব খারাপ হয়ে গেল। এরপরে আমি আলম স্যারের রুমে খুব একটা মানে বাসায় খুব একটা বেশি যেতাম না, একটু দূরে দূরে থাকতাম। যে আমার কাছে মনে হয় আমি একটা প্রতারণার শিকার হয়েছে, আমার সাথে একটা প্রতারণা করা হয়েছে। কয়েকদিন পরে সাব্বির ভাইয়ের সাথে আমি খুব রাগারাগি করলাম যে ভাই আপনি একটা ঢাকাইয়া পোলা পাইন, ভালো শুনেছিলাম, এদের মন মানুষকে তো অনেক ভালো, এরা মিথ্যে বলে না, সৎ পথে থাকে, সৎ পথে চলে, কিন্তু ভাই আপনি আমার সাথে একটা মিথ্যা বললেন, এটা আমার খুব কষ্ট দিছে। পরে আমারে বলে, কি বলো সোহেল, আমি তোমার মনে কষ্ট দিলাম? আর কি বলো, আমি কীভাবে কষ্ট দিলাম? আমি কষ্ট দিয়েছেন তো, আপনি বললেন বাড়িওয়ালার মেয়ের ছবি আমারে দেখাইলেন, বললেন এটা বাড়িওয়ালার মেয়ে দেখতে এত সুন্দর, সেই বাড়িওয়ালার সাথে আমি সম্পর্ক ভাইয়ের মতো তৈরি করলাম, ওনার বাসায় যাচ্ছি আসতেছি, কোনোদিন তো আমি বাড়িওয়ালার এই মেয়েটার দেখি নাই। পরে উনি বলে, বাপরে বাপ, তোমরা বরিশালের যে খুব ডেয়ারিং, এটার একটা প্রমাণ দিয়ে দিলা। এই মেয়ের ছবি দেখে তুমি এই বাসায় যাতায়াত শুরু করছো, আলম স্যারের সাথে এত খাতিল করে ফেলছো। আমি বলি, ভাই মেয়েটারে ভালো লাগছে, আপনি তো আর বিয়ে করেন, আমি তো বিয়ে করবো। পরে বলে, আলম স্যারে তার মেয়েরে তোমার কাছে বিয়ে দিব? আমি বলি, দিব না কেন, অবশ্যই দিব। তা বলে, ঠিক আছে, যদি দেয় তাহলে তো ভালোই। তো এমন করতে করতে পরে আমি ওই বাসায় যাইতাম আসতাম। এমন করতে করতে ওদের বাসায় একটা কাজের ছেলে আসে। এই ছেলেটা ওদের বাসাও, মানে এই বাসায়ও থাকে, আবার ওনার যে ছোটো বউ আছে ছোটো বউয়ের বাসায়ও থাকে। তো এই ছেলেটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। এই সম্পর্ক হওয়ার পরে এই ছেলেটার একদিন জিজ্ঞেস করলাম যে স্যারের কোনো ছোটো মেয়ে আছে নাকি? তো ওই ছেলে বলে যে না, স্যারের তো কোনো ছোটো মেয়ে নেই। ভাবলাম যে অন্য সংসারে হয়তো থাকতে পারে, যেহেতু 3 বিয়ে করছে। বলে না, স্যারের কোনো ছোটো মেয়ে নাই। পরে আমি বললাম যে ভাই কিছু মনে করবেন না, আপনার সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক, এই জন্য জিজ্ঞেস করি, কারো কিছু বললেন না। বলে না না না, আমি বলবো কেন, আপনি বলেন। আমি বললাম, স্যারের যদি কোনো ছোটো মেয়ে নাই থাকবে তাইলে তাসলিমা মেয়েটাকে। এটা বলার পর আমার দিকে তাকায় থাকে, বলে তাসলিমারে আপনি চিনেন কেমনে? কাজের ছেলেটা বলতেছে। আমি বললাম, ভাই আপনি যদি আমাকে এত প্রশ্ন করেন তাহলে কিন্তু আমি আপনার সাথে আর কথা বলে পারবো না। আপনি আমার ভাইয়ের মতো, আপনার কাছে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, যদি পারেন আমার একটু বলেন যে এই তাসলিমা মেয়েটাকে। পরে আমার বলতেছে, তাসলিমা আসলে কে, আমি এটা কীভাবে বলবো? তাসলিমা স্যারের বাসায় থাকে। তো আমি বললাম যে স্যারের বাসায় থাকে, ভালো কথা। বলে স্যারের মেয়ের মতো। আমি বললাম, মানে বুঝলাম না, স্যারের মেয়ের মতো স্যারের বাসায় থাকে মানে কি? পরে এই ছেলেটা আমাকে বলতেছে, তাসলিমাকে স্যারে অনেক ছোটোবেলায় নিয়ে আসছে, কোন এতিমখানা থেকে না কোথা থেকে নিয়ে আসছে, খুবই ছোটোবেলায়। কেন নিয়ে আসছে ওটাও জানি না, স্যারের ছেলে মেয়ে ছিল, তারপরে এই মেয়েটাকে নিয়ে আসছে এবং আনার পরে মেয়েটার স্যারে নিজেই মানে কোলে পিঠে করে বড় করছে। তো এটা স্যারের মেয়ের মতো, কিন্তু স্যারের মানে স্যারের ওরকম মেয়ে না, মেয়ের মতো। আমরা ও মূলত এই বাসায় কাজ করে। তা আমি তখন চিন্তা করলাম যে তাইলে এটা ওর পালক মেয়ে, মানে পালক মেয়ে হয়ে থাকে না কিছু, মানে পালক মেয়ে। তো যাই হোক, এরপর থেকে আমি আলম স্যারের সাথে এই ক্লোজিং সম্পর্ক আস্তে আস্তে করতে করতে একটা কথা শুনলে ভাই আপনি অবাক হয়ে যাবেন। আমি একটা কথা শুনলাম যে আলম স্যারের সাথে একদিন কথা বলতে বলতে ওনার মুখ থেকে জানতে পারলাম, আমি আগে বরিশালের যে লঞ্চে ডিউটি করতাম, ওই লঞ্চের মালিক কিন্তু আমাদের আলম স্যার। মানে এতগুলা লঞ্চ ওনার, উনি এত বড়, মানে এত বড় লোক মানুষ, মানে আমি শোনার পরে আসমান থেকে পড়ছি যে আমি বলি যে স্যার আমি কিন্তু আপনার লঞ্চে ডিউটি করছি। আমি তখন লঞ্চের কেরানিদের নাম বললাম, সবার নাম বললাম। তো উনি বলে যে হ্যাঁ এটা আমার লঞ্চ,
আমার লঞ্চ আছে। পরে ওনার সাথে আমার আরও ক্লোজ সম্পর্ক হয়েছে, ওনার বাসায় যাইতাম আসতাম। এমন করতে করতে ওনার যে বড় ওয়াইফ ছিল, মানে বড় বউটা ছিল, তা বড় বউটার সাথে আমার একটা খাতির হয়ে যায়। মানে বড় বউটা খুব ভালো ছিল, অন্য দুইটা বউয়ের চেয়েও বড় বউটার মন অনেক বড় ছিল, অনেক হৃদয়বান মানুষ ছিল, মানে আমাদেরকে অনেক ভালোবাসতো আর কি। এরকম করতে করতে বড় বউর সাথে কথা বলি যে স্যারের বাড়ি তো বরিশাল, এবং স্যারের বাড়ি শুধু যে বরিশাল তাও না, মানে আমার গ্রাম থেকে মানে মোটামুটি খুব কাছে, দূরের কোনো গ্রাম না, প্রায় পার্শ্ববর্তী কোনো গ্রামের ছেলে হচ্ছে আমাদের এই স্যার, আলম স্যার। পরে আমি ম্যাডামের সাথে কথাবার্তা বলতে বলতে এমন করতে করতে আমি খুব টেকনিক করে আমি আর কি বলবো, আমি একসময় ওই ম্যাডামের মোবাইল থেকেই, মানে ম্যাডাম আমাকে একদিন মোবাইলটা দিল। ম্যাডাম আসলে বয়স হয়েছে তো, খুব বেশি মানে মোবাইল দেখতো না। তো একদিন কি একটা কারণে যেন আমার মোবাইলটা দেয়, যে আমাকে বলে সোহেল একটু মোবাইলটা দেখো তো। তো ওই মোবাইল থেকে আমি তখন তাসলিমা নাম দিয়া দেখলাম যে একটা নাম্বার সেভ করে, আমি তাসলিমা সেভের নাম্বারটা আমি তখন নিয়ে নিই, এই ম্যাডামের মোবাইল থেকেই নেই, বড় ম্যাডামের মোবাইল থেকে। নেওয়ার পরে আমি 2 দিন পরে আমি তখন এই নাম্বারটাতে কল দিই। আসলেই যে এটা তাসলিমা ওনার মেয়ে হবে বা কাজের মেয়ে হবে তা তো আমি জানি না। আমি কল দিছি, দেওয়ার পরে দেখলাম একটা মেয়ে রিসিভ করছে, এবং এই মেয়েটা খুব আস্তে করে কথা বলতেছে, মানে কথা বলার মাঝে প্রচুর নম্র ভদ্রতা, একদম আস্তে করে মিষ্টি করে কথা বলে। আমি বললাম যে হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তা বলে হ্যাঁ ভালো আছি। আমি বললাম যে আপনার নাম কি তাসলিমা? বলে হ্যাঁ আমার নাম তাসলিমা। আমি বললাম যে কিছু মনে করবেন না, মানে আমি কি আপনাকে কখনো দেখেছি? পরে হাসতে হাসতে বলতেছে আপনি আমার কীভাবে দেখেছেন বা আমার নাম্বার কোথায় পেয়েছেন সেটা বলেন। তো আমি বলি যে মানে আপনি কি আলম স্যারের মেয়ে? পরে বলে না। আমি বললাম আমি জানি আপনি আলম স্যারের মেয়ে, মানে ওরকম মেয়ে না যে আপনি আলম স্যারের উরু থেকে দুনিয়াতে আসছেন, এরকম না। তবে আলম স্যার আপনাকে অনেক আদর করে স্নেহ করে, আপনি আলম স্যারের মেয়ের মতো। এটা কি সত্যি? পরে আমারে বলে আপনি আমার নাম্বারটা কোথায় পেয়েছেন সেটা বলেন, আমি আলম স্যারটার কাউরি চিনি না। এই বলে ফোনটা তখন সে কেটে দেয়, এবং ফোনটা কেটে দেওয়ার পরে আমি আর ভয়ে তারে কল দিই না। অ্যান্ড ভয়ে কল দিই না, প্রায় 2 দিন অতিবাহিত হয়ে যায়। আমি আর ভুলেই নাম্বারে কল করি না, কারণ মেয়ে যেহেতু রেগে গেছে, হয়তো আলম স্যারকে বলেও দিতে পারে। আর আমি যে নাম্বারটা থেকে কল করছিলাম এটা আমার একটা গোপন নাম্বার, এই নাম্বারটা আসলে ওভাবে কেউ চিনে না। 2 দিন পরে দেখলাম মেয়েটা আমার এই নাম্বারে একটা মিস কল দিছে দুপুরবেলা, আমি তখন হোটেলে ডিউটি করতেছি। তা মিস কলটা আসার পর আমি এত খুশি হয়ে ভাই, আমার কাছে মনে হয় যেন আমি আসমানের চাঁদ পেয়ে গেছি। আমি তখন আমাদের ম্যানেজারকে বললাম আমি হোটেল থেকে বেরোয় একটু নীরব জায়গায় গেছি, যে আমি তখন কল ব্যাক করলাম। করার পরে মেয়েটা তখন রিসিভ করলো। পরে আমি বললাম যে আমারে কল দিয়েছিলেন তাসলিমা আপু, এমন করেই বলতেছে। পরে বলে হ্যাঁ কল দিয়েছিলাম, কিছু মনে করবেন না। আচ্ছা আপনি আমার নাম্বারটা কোথায় পেয়েছেন, আর আপনি আমার আব্বুরে কী করে চিনেন, আপনি কে? এমন করেই বলে। আমি তখন বললাম যে আপনি আমার সাথে রাগ করতেছেন কেন, এত রাগ করার কি আছে? আপনি যদি স্যারকে না বলেন তাইলে আমি আপনাকে বলতে পারি আমি কে। আর আপনি যেহেতু বরিশালের মানুষ, আমিও বরিশালের মানুষ, যদি আপনি স্যারের কাছে বলে দেন তাহলে আমার বড় সমস্যা হয়ে যাবে। এমন হতে পারে যে স্যার হয়তো আমাকে মারতেও পারে। তো আপনার জন্য আমি মায়ের খেতে রাজি আছি, সমস্যা নাই। আমি আসলে আপনাদের নিচে যে হোটেল আছে ওই হোটেল বয়, আমার নাম হচ্ছে সোহেল। বলে ও আচ্ছা, আপনি মাঝে মাঝে আমাদের বাসায় আসেন, আপনাকে তো দেখি। তাই আমি বললাম আপনি আমারে দেখেন, আমি তো আপনাকে কখনো দেখি নাই। পরে বলছে না আপনি মাঝে মাঝে আসেন, তো আপনি আমি দেখতে পাই, আপনি আমাদের বাবার সাথে আসেন, কথাবার্তা বলেন, আপনাকে আমি অনেক দিন দেখছি, তো আপনি আমার নাম্বার কেন নিয়েছেন? পরে আমি বললাম এমনি বলছে। আমি বলি দেখেন আসলে আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না, এবং যেটা সত্য সেটাই বলি, হয় আমার জেল হবে আর ফাঁসি হবে, কী হবে হোক, সমস্যা না, কিন্তু আমি মিথ্যে বলবো না। আমি আমাদের এক হোটেল বয় সাব্বিরের মোবাইলে আপনার একটা ছবি দেখছি। মেয়ে বলে আমি তো কোথাও ছবি উঠেন, আমার ছবি কোত্থেকে কে পাইলো বা কীভাবে পাইলো? আপনি একটা ছবি ওর মোবাইলে দেখলাম, দেখার পরে মানে আমার আপনার খুব ভালো লেগে গেছে। সত্যি কথা যেটা, এখন আপনি চাইলে আমার গালাগালি করতে পারেন, আমার যা খুশি তাই করতে পারেন, মানে আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে, আমি আপনার সাথে একটা রিলেশনে যেতে চাই, মানে আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি, সোজা এমনি বলে দিছি। এরপরে বলতেছে যে না, বরিশালের ছেলেদের কলিজা আছে, এটা বলতে হবে, এটা আমি বিশ্বাস করি। তা না হলে এভাবে হুট করে একটা মানুষের সাথে কথা বলে হঠাৎ করে প্রপোজ দিয়ে দেওয়া, আচ্ছা যাই হোক। তো ঠিক আছে, আপনি মাঝে মাঝে ফোন দিন, আমি আপনার সাথে কথা বলবো, বাট আমি আপনাকে এখন কোনো কিছুই বলতে পারতেছি না যে আমি আপনাকে ভালোবাসবো কি না। তো এমন করে করে তার সাথে আমি কন্টিনিউয়াসলি কথা বলতাম, প্রতিদিন কল দিতাম, ও আমারে কল দিত, আবার আলম স্যারের সাথে বাসায় যেতাম, গোপনে গোপনে উকি মেরে ও আমাকে দেখতো, আমি ওকে দেখতাম। এমন করে দীর্ঘ প্রায় 1.5 মাসের মতো আমি ওর সাথে ফোনে কথাবার্তা বলি। 1.5 মাস পরে আমি খুবই বেপরোয়া হয়ে ওঠে, মানে ওর সাথে রিলেশনে যাওয়ার জন্য খুব পাগলামি করি, যে মানে ভালোবাসার জন্য খুবই পাগলামি করি। একটা পর্যায়ে ও একদিন আমাকে বলতেছে যে সোহেল ভাই, আপনি আসলে আমাকে কতটুকু চিনেন? আপনি কি জানেন যে আমি একটা বিবাহিতা মেয়ে? শোনার পর আমি তখন খুব কষ্ট পাইলাম যে এটি কী বলে বিবাহিতা, মানে আমি তো জানি যে ওনা আলম স্যারের মেয়ের বিয়ে হয় নাই। তাই আমি বললাম যে আপনি বিবাহিতা, আমি আপনার কথা বুঝলাম না, মানে এটা কি বলতেছেন? পরে বলে হ্যাঁ আমার বিয়ে হয়েছে এবং আমার হাজব্যান্ড মারা গেছে।
না ভাই আমার বুকটা মনে হয় দেখো তখন জানেন খুব ভারী হয়ে গেছে, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। পরে আমি বললি যে তাসলিমা আপা এটা তাসলিমা এটা কীভাবে বলতেছো, মানে কীভাবে কী হইলো? পরে বলে আমার আব্বা খুব শখ করে, মানে আলম স্যার, আপনাদের আলম স্যার খুব শখ করে আমাকে একটা গ্রামের ছেলের কাছে বিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পর ওই ছেলেটাকে উনি বিদেশে পাঠায়, এবং বিদেশে পাঠাইলে পরে প্রায় 7 মাসের মাথায়, বিদেশ যাওয়ার 7 মাসের মাথায় এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং এরপরে থেকে আমি মানে এক কথায় বলতে গেলে বিধবা। তো আমি আপনাকে বিষয়টা বলে রাখি, কারণ এটা না বললে দেখা যাবে যে আপনার সাথে আমার অনেক বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য যেটা সত্যি আমি আপনাকে এটা বলে দিলাম যে আমার জীবনে এরকম একটা মারাত্মক ঘটনা আছে, এবং এই ঘটনা জানার পরে যদি আপনি আমার সাথে রিলেশন করতে চান বা রিলেশন করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আগে এই বিষয়টা জানেন। আমার তখন মনের ভিতরে এতটাই কষ্ট গেল যে মানে বলে বোঝাতে পারবো না। এরপরেও এটা শুনে খুশি হলাম যে ওর হাজব্যান্ড তো নাই, ওর হাজব্যান্ড তো মারা গেছে। এরপরেও রাগ অভিমান নিয়ে আমি ওর সাথে কথাবার্তা বলতে থাকি। এইভাবে কথাবার্তা বলতে বলতে আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা রিলেশন তৈরি হয়ে যায়, যেটাকে প্রেম আর ভালোবাসা বলে। আলম স্যারের চোখ ফাঁকি দিয়ে আমি তখন তাসনিমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এবং তাসনিমের সাথে আমি একটা গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তো অনেকগুলো বছর হয়ে গেল আমি আমার পরিবারের সাথে যোগাযোগ রাখি নাই, এবং তাসনিমের সাথে যখন আমার সম্পর্কটা খুব গভীরতায় পৌঁছে গেল, তো এবার তো আমার তাসনিমাকে বিয়ে করতে হবে, যেহেতু ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তো আমি ওকে বিয়ে করবো, তা বিয়ে করতে হলে তো পরিবার দরকার। আর সেই সময় আলম স্যারের সাথে আমার সম্পর্কটা এতটাই ভালো, আলম স্যার নিজেই আমারে বলতেছে যে দেখো সোহেল, কোথাও ভালো কোনো ছেলে পাওয়া যায় কিনা, যদি ভালো কোনো ছেলে পাওয়া যায় তাসলিমারে বিয়ে দিব। মানে এতটা ক্লোজ হয়ে গেছে আমি স্যারের সাথে। তো এমন করে পরে আমি কী করলাম, ওর সাথে এরকম ঘোরাফেরা করতে অনেকগুলো ছবি আমি আমার মোবাইলে নিয়েছি। দীর্ঘ অনেকগুলো বছর পর একদিন আমি বাড়ি যাই, মানে আমার গ্রামে যাই, এবং গ্রামে গেলে পরে আমার আব্বা আম্মা আমার ভাই যারা আছে সবাই আমাকে জড়াই ধরে খুব কান্নাকাটি করে, প্রচণ্ড কান্নাকাটি করে, যদি কেন বাড়ি থেকে চলে গেলি, তুই কোথায় চলে গেলে। মানে সবার কান্নাকাটিতে আমার নিজেরও তখন খারাপ লাগে যে আমার পরিবারের মানুষগুলো এভাবে ছোটো বাচ্চার মতো কান্না করতেছে। আমি তখন বললাম যে আসলে আমি কী করবো, আমি আর নিতে পারতেছিলাম না। তো তোমরা আমার কাজের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো, আমি কি একটা কাজের মেয়েকে বিয়ে করতে পারি? তো এমন করেই তখন আমি পরিবারের সাথে আমি প্রায় বাড়িতে 8-10 দিনের মতো থাকলাম। তো 4-5 দিনের মাথায় আমি তখন মূলত গেছিলাম যে ওই মিশনটার জন্য, যে আমি তাসলিমারে পছন্দ করি, পরিবারে জানাবো। তো এরপর আমার বড় ভাবির সাথে, মানে বড় ভাইয়ের বউর সাথে আমার সম্পর্কটা একটু ভালো ছিল আর কি, মানে একটু ক্লোজ ছিল। পরে আমি একদিন ভাবিরে বলতেছে, ভাবি আমি তো এত বছর পর বাড়িতে আসছি একটা কারণে, এখন কারণটা আমি প্রথমে আপনাকেই বলি, যেহেতু আপনি আমার সাথে একটা ভালো সম্পর্ক আছে আপনার, এই হিসাবে বলি। পরে বলে হ্যাঁ বলেন। আমি বললাম আমি ঢাকা একটা মেয়ের পছন্দ করি, মেয়ের বাবা অনেক বড় লোক, এবং মেয়েটা মানে খুব ভালো, তো আমি মেয়েটারে পছন্দ করি, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। তারপরে আমার বলে ভালো কথা, সবাই তো আপনাকে বিয়ে করানোর জন্য পাগল হয়ে আছে, এদিক সেদিক বিভিন্ন জায়গায় মেয়ে খুঁজতেছে আপনাকে বিয়ে করাবে, কারণ আপনি নিজেই তো বিয়ে করতেছেন না। তো আপনি বিয়ে করতেছেন না, এখন যেহেতু আপনি মেয়ে ঠিক করছেন বা মেয়ে আপনার পছন্দ হয়েছে, তাহলে আপনি আপনার পরিবারকে জানান, আপনার পরিবার যাবে, শুনবে, বুঝবে, দেন বিয়ে করাই দিবে। পরে আমি বলি শোনা জানার কিছুই নাই, মেয়েরা ঢাকায় থাকে, কিন্তু অবাক মানে মূল কথা হচ্ছে মেয়েদের জন্মস্থানও কিন্তু এখানে আমাদের বরিশালে। পরে আমি গ্রামের নাম বলি, অমুক গ্রামের কথা বলি। পরে আমার উনি বলতেছে যে ভাবি বলে যে ও আচ্ছা তাহলে মেয়ের একটু দেখো, আমি একটু মেয়েরে দেখি। এবার যখনই আমি ভাবির সামনে এই তাসলিমারে দেখাই, ভাবি তখন একবার ছবির দিকে তাকায়, একবার আমার মুখের দিকে তাকায়। কী ব্যাপার ভাবি, আপনি একবার ছবির দিকে তাকাচ্ছেন, আবার আমার মুখের দিকে তাকাচ্ছেন? পরে ভাবি বলে তুমি কিছু মনে করো, আমি ছবিটি একটু তোমার আম্মাকে দেখাই। আমি বললাম যে ভাবি আপনি কী বলেন, আমার আম্মাকে দেখাবেন মানে? ভাবি তখন মোবাইলটা নিয়ে দৌড়ে আমার মায়ের কাছে যায়। মায়ের কাছে যাওয়ার পরে দেখলাম যে বউ শাশুড়ি মিলে কী জানি কথা বলতেছে এই ছবিটার বিষয়ে, এবং একটা পর্যায়ে ভাবি তখন হাসতে হাসতে আসতেছে, মানে হাসতে হাসতে ওই আম্মার কাছ থেকে আসতেছে। আমি বুঝতে পারলাম না যে কী ব্যাপার, এখানে কি হইল, মানে সামান্য সময়ের ভিতরে কি ঘটে গেল। ভাবি তখন হাসতে হাসতে আমার কাছে আসে, আয়শা বলে সোহেল ভাই আপনি এত চালাক, এটা জানতাম না, আপনার ভাইদের ভিতরে আপনি সবচেয়ে বেশি চালাক। তাই এতই যে মানে বলে না যে গাধা পানি খায় গুলিয়ে, মানে গোলায় তারপরে পানি খায়, আপনার পরিষ্কার পানি খেতে পারে না, এই হচ্ছেন আপনি। আমি বললাম যে ভাবি আমি আপনার কথাবার্তা কিছু বুঝতে পারতেছি না, যে আপনি কী বলতেছেন যে গাদা পানি ঘোলাই খায়, মানে আমি কি এমন করলাম যে আপনি আমাকে এরকম করে উপমা দিয়ে কথা বলতেছেন? ভাবি তখন আমারে বলে বলবো না তো কী করবো রে ভাই, যে মেয়ের জন্য আপনার আব্বা আম্মার সাথে এত বছর ধরে যোগাযোগ করে নাই, এত বছর ধরে কথা বলেন নাই, যে মেয়েকে বিয়ে করাবো শোনার পরে আপনার মাথায় আসমানটা ভেঙে পড়ছে, আপনি বছরের পর বছর আপনার পরিবারের সাথে যোগাযোগ করেন নাই, বাড়িতে আসেন নাই, বাপ মা সবাই ভুলে গেছেন, আর এখন নিজেই সেই মেয়ের সাথে গোপনে গোপনে প্রেম করতেছেন। বললাম ভাবি ওয়েট, আপনি এটা কী বলতেছেন?
মানে আমার আব্বা এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে, মানে আমি বুঝলাম না আমার আব্বা এই মেয়েরে কই পেয়েছে। পরে বলে আপনার আব্বা এই মেয়েরে কই পেয়েছে, মানে এই মেয়ের সাথেই তো আপনার বিয়ে ঠিক হয়েছিল। মেয়ের বাবা ঢাকায় থাকতো, মেয়ের বাসায় থাকে, ওনাদের বাসায় থাকে, একরকম কাজের মেয়ে। এই মেয়ের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল। আমরা গিয়ে মেয়ের গ্রামের বাড়িতে ওইখানে আমরা দেখেও আসছি। আলম স্যার বলে এক লোক আছে, উনি মানে ব্যবসা করে, লঞ্চ আছে ওনার, ঢাকাতে বাড়ি আছে। ওনার মেয়ের আমরা দেখে আসছিলাম, মানে মেয়ে বলতে ওনার কাজের মেয়ে। তা আপনি তো রাজি হইলেন না, এবং এটা আপনার বাবা বলার পর আপনি মোবাইল পর্যন্ত পানিতে ফেলে দিয়েছেন। আমি বলি ভাবি আপনি বলেন কি, তার মানে আমার আব্বা আমার জন্য যে মেয়েটা প্রথমে ঠিক করছিল এই কি সেই মেয়ে? ভাবি বলে হ্যাঁ। আমি বলি আচ্ছা আপনারা কি জানেন এরপরে কিন্তু মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়েছে? ভাবি তখন আমার বলে না তো, এটা তো আমি জানি না। আমি বললাম হ্যাঁ এক জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু এই বিষয়গুলো আমার বাবা আমারে বললেন না, আমি এই বিষয়গুলো কাউকে জানাতে চাই না। ওর এক জায়গায় বিয়ে হয়েছে এবং ওর স্বামীটা বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে মারা গেছে। মেয়েটা মূলত ডিভোর্সি। পরে ভাবি আমার বলে ও আচ্ছা, তাইলে ঘটনা হচ্ছে এটা, মেয়ের বাবা কিন্তু বলছিল যে মানে আপনারে বিদেশে পাঠাবে, মানে যে ছেলে মেয়েরে বিয়ে করবে এই ছেলের উনি বিদেশ পাঠাবে বা ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা দিবে। তো সম্ভবত যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওই ছেলের উনি মনে হয় বিদেশে পাঠাইছে। আমি বলি হ্যাঁ উনি বিদেশে পাঠাইছে। তো দুর্ভাগ্যবশত ওই লোকটা বিদেশে মারা যায়। ভাবি তখন আমার বলে ভাই রে ভাই কি কাহিনী, তা আপনি যদি প্রথমেই মেয়েটারে বিয়ে করে ফেলতেন বা তাহলে তো আর আপনাকে ওই মেয়ের জীবনের এত বড় একটা ঘটনা ঘটে না, অন্য কেউ মেয়েটার জীবনে আসে না, এবং আপনি এখন একটা ডিভোর্সি মেয়ের আর বিয়ে করা লাগে না। মানে আমি বুঝলাম না আপনি প্রথমে কেন অবহেলা করলেন। আমি বললাম ভাবি আমার বাবা আমারে ফোন দিয়ে বলছে আমার জন্য একটা কাজের মেয়ে ঠিক করছে, একটা কাজের মেয়ে আমার জন্য ঠিক করছে, এবং আপনি বলছেন মেয়ে দেখতে অনেক সুন্দর। তা কাজের মেয়ে শুই না ভাবি আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি আর বিষয়টা নিতে পারি নাই। তো ভাবি আমার বলে হাই রে ভাই আপনি কি বোকামি করেন, আর আল্লাহর কি হুকুম দেখেন, আল্লাহ ঘুরে ফিরে আপনাকে এই মেয়ের কাছে নিয়ে গেল। মানে পৃথিবীতে এত মেয়ে থাকতে আল্লাহ আপনাকে ঘুরে ফিরে ওই মেয়ের কাছে নিয়ে গেছে। মানে আমার কাছে ভাই এটা মনে হলো যেন সিনেমার কোনো গল্প, মানে এরকম মনে হচ্ছে যে এটা কীভাবে সম্ভব। মানে ঘুরে ফিরে আমি আবার এই মেয়ের কাছেই গেলাম। পরে আমি বললাম যে ভাবি আমি এখন কি করব। পরে ভাবি বলতেছে যে আপনি আপনার আব্বা আম্মারে বলে দেখেন, এবং আপনার আব্বা আম্মা কিন্তু রাজি হবে, কারণ তারা তো প্রথমে এই মেয়েকে দেখে আসছিল। পরে আমি তখন এই বিষয়টা আমার আব্বারে জানাইলাম, প্রথমে আব্বারে জানাইলাম, যেহেতু মা জানছে মোটামুটি, আমার আব্বা হচ্ছে পরিবারের মেইন। আব্বাকে বলার পর আব্বা বলে আমি আব্বারে এইভাবে বলি নাই যে আমার ছবিটা দেখেন, বলে আব্বা আপনি আমার জন্য যে মেয়েটা ঠিক করছিলেন আলম খানের মেয়ে, আমিও আলম খানের মেয়ের বিয়ে করার জন্য রাজি আছি, আপনি মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা ফাইনাল করেন। আমার আব্বা তখন আমার দিকে তাকে হাইসা বলতেছে এই মেয়ের বিয়ে হয়েছে আজকে 1.5-2 বছর হয়ে গেছে, এখন এই মেয়ের বিয়ে করার জন্য এই মেয়ে কি বসে আছে নাকি? আমি বললাম আব্বা আমি খবর পাইছি এই মেয়ের বিয়ের পরে মেয়ের তালা হয়ে গেছে, মেয়ের স্বামী মারা গেছে, তা আমি মেয়ের বিয়ে করব। আমার আব্বা বলে তা মেয়ের স্বামী মারা গেছে এটাও জানোস, মেয়ের বিয়ে হয়েছে এটাও জানিস, তা প্রথমে রাজি হইলি না কেন? না আব্বা আমি যা ভুল করছি তা তো করছি, এইসব বাদ দেন, এখন আপনি আমার সাথে মেয়ের বিয়ের কথাবার্তা বলেন, মেয়ের পরিবারের কাছে যান, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমি আলম খানের বাসা, ওনার যে ঢাকার বাড়ি আছে ওনার বাড়ির নিচে এক হোটেল আছে, ওই হোটেলে আমি চাকরি করি, হোটেল বয়ের চাকরি করি। আমার আব্বা বলে তা তুই তো কথা বলতে পারিস। আমি বললাম যে না আব্বা আপনি গেলে ভালো হয়। পরে আমার আব্বারকে একটা দিন তারিখ ঠিক করলাম, দিন তারিখ ঠিক করে আমি আমার আব্বা, বড় ভাই আর আমার ভাবিরে আমি তখন নিয়ে গেছি, কিন্তু ভাবিরে আমি বলে দিয়েছি যে ভাবি খবরদার আমি যে সেই সোহেল এটা কিন্তু ওরে বললেন না, বা ওর সাথে আগে আমার বিয়ের কথাবার্তা একবার হয়েছিল, এগুলো কিছুই বলার দরকার না। মানে আগের ওই মেমোরিগুলো আপনি সম্পূর্ণ ভুলে যান, এবং সম্পূর্ণ নতুনভাবে আপনারা ওরে দেখেন, এবং নতুনভাবে ওর সাথে আমার বিয়ে ঠিক করেন। এবং একইভাবে আব্বাকে প্রস্তাবটা দেওয়ার পরে আমি তখন আলম স্যারকে নিজে একদিন ফোনে বললাম, মানে আমি খুব সাহস নিয়ে বললাম, কারণ স্যারের সাথে আমার সম্পর্কটা এতটাই ক্লোজ ছিল যে আমি জানি স্যার আমার কোনো ক্ষতি করবে না, এবং আমার কোনো একটা ক্ষতি করার আগে স্যার 1000বার চিন্তা করবে, এত ভালো একটা সম্পর্ক। পরে আমি স্যারকে ফোনের মাধ্যমে নিজেই বললাম যে স্যার আমি যদি কিছু আপনি না মনে করেন, আপনি তো বলছেন যে তাসনিমার জন্য একটা ভালো ছেলে খুঁজতেছেন, একটা কোনোরকম একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হলো আপনি তাসনিমাকে বিয়ে দিয়ে দিবেন। তো স্যার আসলে আমাকে আপনার কেমন লাগে, আমি তো আপনার হোটেলে দীর্ঘদিন ধরে ডিউটি করে আপনার বাসার নিচে, এবং আপনার সাথে আপনার বাসায় যাই আসি, আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, তা সেই সম্পর্কের সূত্র ধরে আমাকে আপনার কেমন লাগে, যদি আমাকে আপনার ভালো লাগে তাহলে স্যার আমি তাসনিমাকে বিয়ে করতে চাই, ডিরেক্টলি বলে দিছি। এখন বলার পরে স্যার হাসতেছে, আমাকে বললে যে তুমি আমাকে এটা আগে বললো না কেন সোহেল, আগে তো বলতে পারতা। আমি বলি কেন স্যার তাসনিমাকে বিয়ে ঠিক হয়ে গেছে? বলে না বিয়ে ঠিক হয় নাই, তারপরেও আমাকে জিনিসটা আগে বলবা না? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি যেহেতু এখনও বলছো, আচ্ছা ঠিক আছে আমি এটা ফুলফিল করব, সমস্যা নাই, তা তোমার পরিবারের সাথে আমাকে যোগাযোগ করাই দাও। মানে আমি ঢাকার সাইডটাও খুব সুন্দরভাবে মেকআপ করলাম, করে পরে আমি তখন আমার আব্বাকে, আমার বড় ভাইকে আর আমার ভাবিকে একদিন আমি ঢাকাতে নিয়ে আসলাম,
এনে ওনার বাসায় নিয়ে গেলাম এবং তারা কথাবার্তা বললো, বলে আলহামদুলিল্লাহ আমার বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক হয়ে গেল। এবং বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরে তখন আমি আমার পারিবারিক মাধ্যমে আমি তখন এই তাসনিমাকে বিয়ে করে আমার গ্রামের বাড়িতে নিলাম। ওখানে 5-7 দিনও থাকলো, থাকার পরে পুনরায় আবার আমাকে ঢাকায় নিয়ে আসি। তা তখন আমি ওনাকে ঢাকায় নিয়ে আসি, তাসনিমা তখন ওই মালিকের বাসায় থাকে, আমি তখন নিচের হোটেলে ডিউটি করি। এইভাবে আমাদের সময়গুলো কাটতেছিল। বাট তাসনিমা যথেষ্ট পরিমাণে ধার্মিক একজন মেয়ে ছিল, মানে এতটাই ধার্মিক ছিল, ও ফেসবুক চালাইতো কিন্তু ফেসবুকে কোনো ছবি আপলোড করতো না, নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, খুব দিনই লাইনে চলাফেরা করতো এবং রাত দিন মিলিয়ে ওই আলম স্যারের বাসায় কাজও করতো। আলম স্যার যদিও ওনাকে মেয়ে মনে করতো কিন্তু ও বাসায় কাজের মেয়ের মতো কাজ করতো, এত পরিশ্রম করতো। তা এইভাবেই সময়গুলো কাটতে কাটতে অনেকগুলো মাস সেখানে কেটে যাওয়ার পরে একদিন আলম স্যার আমারে বলে যে সোহেল, তুমি তো এখন আমার মেয়ের জামাই হয়ে গেলা, তা এখন কী চিন্তা ভাবনা করতেছো? হোটেলে যে চাকরি করো, যে টাকা বেতন পাও, এই টাকা দিয়ে কি জীবন চলবে? জীবনকে কিভাবে পরিচালনা করবা, যা জীবন নিয়ে কী চিন্তা করতেছো? আমি বললাম স্যার আপনারা মুরব্বী মানুষ আছেন, আপনারা এই তো চিন্তা ভাবনা করবেন। তা উনি আমারে বলে কোনো ব্যবসা বাণিজ্যের লাইন টাইন ধরো, ঢাকায় কোনো ব্যবসা ট্যাবসা করা যায় কিনা। পরে আমি বললাম যে স্যার আমি তো ছোটো মানুষ, এত বড় হইতে পারি নাই, এখন ব্যবসা বাণিজ্য করলে মাইটের খাই কিনা বা ব্যবসা বাণিজ্য ঠিক হবে কিনা। পরে উনি আমার বলে একটা কাজ করো, বিদেশ চলে যাও, তুমি যেহেতু হোটেল লাইনে কাজ করো, হোটেল লাইন সম্বন্ধে তোমার একটা ভালো অভিজ্ঞতা আছে, তুমি বাহারাইন চলে যাও। বাহারাইনে আমার একটা ভালো বন্ধুর হোটেল আছে, আমার ফ্রেন্ডের হোটেল, আমি তোমাকে বাহারাইনে পাঠাই দিই, তুমি ওইখানে যাও, ওইখানে গেলে তুমি অনেক ভালো থাকবা। আমি তখন বললাম তাইলে তো স্যার এটা ভালোই হয়, এটা তো খারাপ হয় না, আপনি যদি আমার বাহারাইন পাঠাই দেন আমি বাহারাইন যেতে রাজি আছি। পরে স্যার তার বন্ধুর সাথে ফোনে যোগাযোগ করার পরে উনির বন্ধু বললো যে ঠিক আছে তুমি ছেলের পাসপোর্ট করে আমার পাসপোর্ট পাঠাও। দেন আমি তখন পাসপোর্টের কাজ সম্পূর্ণ করলাম, উনি আমাকে নিজেই পাসপোর্ট করাইছে এবং পাসপোর্ট কপিও পাঠাইলো বাহারাইনে। বাহারাইনের ভিসাগুলো একটু প্রসেসিং হতে একটু সময় লাগে, খুব এলিটভাবে ভিসাগুলো প্রসেস হয়, একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যায়। আমরা যেরকম সৌদির ভিসা, ওমানের ভিসা খুব সহজে পেয়ে যাই, কিন্তু বাহারাইনের বিষয়গুলো তো সহজে পাওয়া যায় না, বাহারাইনের ভিসাগুলো একটু হার্ড হয়। তো যাই হোক, একটা পর্যায়ে এরকম দেখাশোনা খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে আমার বাহারাইনের ভিসা লেগে যায় এবং বাহারাইনের ভিসা লাগার পরে আমি তখন আলম স্যারের কাছে আমার শ্বশুরের কাছে বিদায় নিই এবং সবার কাছ থেকে বিদায় নিই। আমার 3 শাশুড়ির মধ্যে আমার একদম ছোটো যে শাশুড়িটা ছিল ওনার নাম ছিল সাজেদা। উনি একদম ইয়াং মেয়ে, মনে হয় না যেটা আলম স্যারের ওয়াইফ, ছোটো ওয়াইফ, খুবই ইয়াং। উনি আলাদা থাকে, ওদের সাথে থাকে না, খুব ওয়েস্টার্ন চলাফেরা করে এবং ওনার সাথে আমার খুব ফ্রেন্ডলি একটা ভালো সম্পর্ক। ওনার বাসায় আমি যাইতাম আসতাম, মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক। ওনার কাছ থেকেও বিদায় নিই এবং বিদায় নেওয়ার পরে আমি তখন চলে যাই আপনার বাহারাইনে চলে যাই। তো বাহারাইনে যাওয়ার পর আমি সবার সাথে যোগাযোগ করতাম, আমার ওয়াইফের সাথে এরকমভাবে সবার সাথে। আমি কিন্তু দীর্ঘদিন দেশে থাকি, অনেক দিন ধরে দেশে থাকি এবং দেশে থাকার পরেও কিন্তু আমার বউ কিন্তু গর্ভবতী হয় না বা আমার বউ প্রেগনেন্ট হয় না। এরকম করে আমি দেশের বাইরে থাকার পরে একটা পর্যায়ে আমি তখন প্রায় 2 বছর মতো আমি বিদেশে থাকি। এই 2 বছরে আমার শাশুড়ি সাজেদার সাথে আমার বেশি কথা হইতো, আমি ওনার সাথে বেশি বেশি কথা বলতাম, একেবারে আমি ওনার ছেলের মতো ছিলাম, খুবই ক্লোজ সম্পর্ক ওনার সাথে আমার। একটা পর্যায়ে আমি এই 2 বছর পরে আমি আসি, এই পর্যন্ত কিন্তু তাসনিমা এই বাসায় থাকতো, আলম স্যারের বাসায় থাকতো, একদম নিজের মেয়ের মতো চলাফেরা করতো, নিজের মেয়ের মতো থাকতো, খুব আলম স্যারও তাসনিমারে ছাড়া কিচ্ছু বুঝতো না। সকালবেলা উঠে তাসনিমারে না দেখলে ওনার ভালো লাগতো না, এত পরিমাণে মধুর একটা সম্পর্ক তাসনিমার সাথে। তা 2 বছর পর আমি তখন পুনরায় আবারও আপনার বাহারাইনে চলে গেলাম। তো আমি বাহারাইন থেকে আসার পিছনে একটা কারণ আছে, কারণটা আসলে আমাকে বলতেই হচ্ছে বাস্তবতার খাতিরে। আমি বাহারাইন থাকা অবস্থায় বাহারাইন থেকে আমি যে আসতেছি না, ওইখানে থাকা অবস্থায় আমার যেই শাশুড়ি আছে সাজেদা, আমার ছোটো শাশুড়ি, আমি ওনার সাথেই বেশি কথা বলতাম, সবসময় ওনার সাথেই কথা বলতাম। উনি আমারে বলতো যে আমার বউ তাসলিমান নাকি ওইখানে একজন ড্রাইভার ছিল, ওই আলম স্যারের বাসা, ওর নাম হচ্ছে রনি ড্রাইভার। তা ওই রনির সাথে নাকি তাসলিমার একটা সম্পর্ক আছে, এইটা আমাকে সবসময় বলতো, আমার শাশুড়ি বলতো সাজেদা। তো ওইটা আমার শুনতে খুব খারাপ লাগতো, এই জন্যই আমি তখন দেশে আসি এবং দেশে এসে আমি এটা ইনকোয়ারি করে আমি আসলে তেমন কিছুই খুঁজে পাই না। তো যাই হোক, একটা পর্যায়ে আমি আবারও বাহারাইন চলে যাই এবং বাহারাইন চলে যাওয়ার পরে এই সাজেদার মাধ্যমে সাজেদা শাশুড়ির মাধ্যমে আমি সবসময় আমার বউ তাসলিমার খোঁজ খবর নিতাম, তাসলিমা কোথায় আছে, কী করে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমাকে ওই সাজেদা শাশুড়ি আমাকে বলে যে আমার বউ তাসলিমার সাথে ওই রনি ড্রাইভারের খুব মাখামাখি সম্পর্ক বলতে ঠিক এরকম যে রনি আমার বউর সাথে থাকে, আমার বউর সাথে বিভিন্ন ধরনের অনৈতিক সম্পর্ক আছে ওদের, এটা ওইটা, খুবভাবে আমার ব্রেনটাকে এমনভাবে উনি কথাবার্তা বলে আমার এই কথাগুলো আমি নিতে পারতেছি না।
এবং একটা পর্যায়ে ওনার কথা শুনতে শুনতে উনি আমাকে বলে যে দেখো তুমি তাসনিমারে বিয়ে করে ফেলছো, এর আগেও তাসনিমার লাইফ অনেক খারাপ ছেলে ছিল, কিন্তু এখন তাসনিমার এমন একটা পরিস্থিতি, তুমি তাসনিমারে বিয়ে করলা, তুমি কি বুঝতেছো তাসনিমা রনি ড্রাইভারের সাথে খারাপ সম্পর্কে আছে, এই ছেলের সাথে এখানে সেখানে ঘুরতে যায় এবং ওদের মাঝে অবৈধ সম্পর্কও হয়। মানে এত পরিমাণের কষ্ট ওনার কথাগুলো শুনে, এবং ডিরেক্টলি আমার একটা ছেলে সন্তান হয় তাসনিমার গর্বে, মানে তাসনিমার থেকে। তা উনি আমাকে বলে যে তুমি জানো না সোহেল, তুমি শুনলে খুব কষ্ট পাবা, তারপরও তোমাকে বলতে হচ্ছে বাস্তবতার খাতিলে, তোমার যে ছেলেটা আছে এই ছেলেটা কিন্তু তোমার ছেলে না, এই ছেলেটা কিন্তু তোমার না, এই ছেলেটা মূলত হচ্ছে রনির ছেলে। তুমি আসার আগেই ও প্রেগনেন্ট হয়, মানে তুমি আসার আগেই ও বেবি কনসেপ্ট করে, এটা তুমি বুঝতে পারো নাই, এবং তুমি আসাতে ও আর এই বেবিটা নষ্ট করে না, তা ওই বেবিটাই ও নিয়ে নেয়। কিন্তু তুমি আসার আগে ও মানে গর্ভবতী হয়, মূলত তোমার যে বাচ্চাটা তুমি দেখতেছো বা বাচ্চা হয়েছে, এই বাচ্চা মূলত তোমার বাচ্চা না, এবং এই বাচ্চাটা হচ্ছে মানে রনির বাচ্চা। আর আমার ওই বাচ্চাটা কম সময়ের ভিতরে প্রায় 9 মাসে 8 মাসের মধ্যে বাচ্চাটা হয়ে যায়, খুব কম বয়সে হয়। তো আমার ভিতরেই তখন একটা সন্দেহ ঢুকে যায় যে এত কম বয়সে তো বাচ্চা হওয়ার কথা না, 8 মাসে কেন বেবি হবে, 10 মাস 10 দিন লাগে, বাচ্চাটা ইঁদুরে বাচ্চার মতো হয়েছে, এটারে আপনার অক্সিজেন দিয়ে রাখতে হয়েছে, ঢাকাতে অনেক টাকা খরচ করতে হয়েছে, তো বাচ্চা তো এত কম বয়সে হতে পারে না, মানে ইঁদুরের বাচ্চার মতো, মানে এত কম বয়সে হয়ে গেছে। তো আমার ভিতর তখন সন্দেহ লাগে যে না, এটা মনে হয় সম্ভবত আমার বাচ্চা না, এর আগেই ও বেবি কনসেপ্ট করছে, এটা সম্ভবত ওর আগের বাচ্চা, মানে ওই রনি ড্রাইভারের বাচ্চা। আর আমাকে সাজেদা শাশুড়ি আমাকে বারবার বলে যে বাবারে আমার কথা তুমি বিশ্বাস করো, তা আমি তোমাকে যা বলতেছি সব কিছু সত্যি বলতেছি, আমি তোমার কাছে এক বিন্দু পরিমাণের মিথ্যা বলতেছি না, আমি তোমাকে মিথ্যা বলে আমার লাভটা কি, আমি তো তুমি অনেক গ্রামের ছেলে, আমার সাথে খুব ক্লোজলি কথা বলো, আমার হাজব্যান্ড আমাকে এত সময় ধরে কল দেয় না, আমার সাথে এত সময় কথা বলে না, অ্যান্ড তুমি আমার সাথে যে সময় ধরে কথা বলো, তোমার সাথে আমার এত ক্লোজ, এত ভালো একটা সম্পর্ক, তো সেজন্যই আমি তোমাকে এই কথাগুলো বলি, তা নাহলে তোমাকে এই কথাগুলো বলার আমার কোনো প্রয়োজন নাই। এরকম করে ভাই আমার কানে বিষ ঢুকাতে ঢুকাতে পরিস্থিতি একটা সময় এরকম হয়ে গেছে যে আমি আমার বউ তাসনিমার কথা শুনতেই পারি না, মানে তাসনিমার কথা শুনলেই মনে হয় আমার শরীরে রক্ত জেগে উঠে, মানে তাসনিমার কথা শুনলে আমি রেগে যাই, যে না আমি তাসনিমার কথাই আমার কান পর্যন্ত নিতে পারি না। পরে আমার শাশুড়ি আমাকে বলে এখন যেভাবেই পারো তুমি এটার মধ্যে একটা ব্যবস্থা করো, আর তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তুমি দেশে আসো, তুমি তোমার বাচ্চার ডিএনএ টেস্ট করাও, বাচ্চার ডিএনএ টেস্ট করাইলে দেখবা বাচ্চার সাথে তোমার অ্যাডজাস্ট হবে না, এটা তোমার বাচ্চা না, আমি হলফ করে বলতেছি, আমি কসম করে বলতেছি। উনি আমাকে বলে আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারবা, আমি নিজের চোখে অনেকবার দেখেছি এই ড্রাইভারের সাথে তোমার বউয়ের মানে খারাপ কাজে, আমি অনেকবার নিজের হাতেও ধরছি। তখনকার কষ্টটা এতটা মারাত্মক হয়, একে তো প্রবাসে থাকি এবং তার উপরে এরকম কষ্ট হয়। এমন করতে করতে আমি একটা সময় এই বাহারাইনে তো প্রচুর বার আছে, মদের বার আছে, তারপর অনেক ড্যান্স ক্লাব আছে, আমি অনেক বেশি টাকা ইনকাম করতাম, কারণ আমার শ্বশুরের বন্ধুর রেস্টুরেন্টে চাকরি করতাম, সব কিছু আমার কাছে থাকতো, আমি প্রচুর টাকা ইনকাম করতাম, পরিবারকে আমি অনেক টাকা দিই, আমার দুইটা ভাইকে আমি ব্যবসা ধরাই দিই, এবং আমি বাড়িতে বিল্ডিং উঠাই, চারপাশে বাউন্ডারি করি, মানে আমার বাবা যে আগে একজন কৃষক ছিল বা কৃষিকাজ করতো, এখন দেখলে বোঝাই যায় না। আমাদের এলাকাতে মানে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর এবং দেখার মতো একটা বিল্ডিং আমি করি, ওই সময় প্রায় 30 লক্ষ টাকা খরচ করে আমি এত সুন্দর করে একটা বিল্ডিং বানাই। এবং এই পরিস্থিতির মধ্যে যখন আমার শাশুড়ি আমাকে অলওয়েজ এই কথাগুলো বলে, আমার তখন ভাই আর ভালো লাগে না, এবং একটা পর্যায়ে আমি তখনই মদের বারে যেতে শুরু করি, ড্রিঙ্কস করতে শুরু করি, মানে খারাপ লাইনগুলোতে আমি যেতে শুরু করি, কারণ আমার বউ আমার না, বাচ্চা আমার না, তো আমার তো ভবিষ্যতে শেষ। যে এই তাসলিমাকে আমি ভালোবেসে বিয়ে করলাম, আবার অনেক কিছু আমি কিন্তু এখানে তাসলিমার মাঝে পেয়েওছি। এই সন্ধ্যের পর থেকে অনেক সময় রাত দুপুর ওর ফোন আমি ওয়েটিং পাইতাম, ব্যস্ত পাইতাম, কার সাথে কথা বলছি এটা বললেও আমাকে বিভিন্ন এক্সকিউজ দেখাইতো, এবং রনির সাথে ওর খুব ক্লোজ ছবি এগুলো আমাকে আমার শাশুড়ি পাঠামিগুলো দেখি। পরে মদের বারে যাইতাম, আমার শাশুড়ি আমাকে বলতো যে উনি আমার সাথে সারাক্ষণ ফোনে লাইনে থাকতো, কলে থাকতো, আমাকে বলতো যে রনি আমার একটু দেখাও, আমি একটু বাহরাইন দেখি, ওদের ক্লাবগুলো কীরকম হয়, এটা ওইটা। তো একদিন হলো কি, আমার শাশুড়ির মতোই মানে শাশুড়ির বয়সী একটা বাহারাইনি বা আরবি একটা মেয়ে নৃত্য করলো, ড্যান্স করলো মদের বারে, আমার সম্ভবত আরব দেশের কোনো একটা মেয়ে হবে, এরকম ড্যান্স করলো। পর আমি মেয়েটার একটা ভিডিওটা আমি করলাম, ভিডিও করে আমি তখন হোয়াটসঅ্যাপে আমার শাশুড়ি বলতেছি যে জানেন এই মহিলাটা দেখতে অনেকটা আপনার মতো, এবং সে যে ড্যান্স করছে কতটা সুন্দর হয়েছে দেখেন, এই বলে আমি তখন একটা ভিডিও, আপনার প্রায় 1 মিনিটের একটা ভিডিও আমি তখন আমার শাশুড়ির জন্য পাঠাই, মানে সাজেদার জন্য। এবং আমার শাশুড়ি তখন ওই মেয়েটা যেই অশ্লীল পোশাকটা পরে, অ্যারাবিক মেয়েটা যেই পোশাকটা পরে ড্যান্স করছে, এর চেয়ে আরও অশ্লীল পোশাক, যেটাতে আসলে ওনার শরীরের প্রায় সব কিছুই দেখা যায়, এইরকম একটা
এরকম একটা ভিডিও উনি করে উনি আমাকে 50 সেকেন্ডের ওই ভিডিওটা উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়। তো এই ভিডিওটা যে কেউ দেখবে, মানে যে কেউ দেখবে তার মাথা খারাপ হয়ে যাবে। আমার শাশুড়ি সাজেদার কিন্তু ফিটনেস অনেক ভালো ছিল, স্বাস্থ্য ভালো ছিল, বড় লোকের বউ ছিল, এবং উনি সুন্দর দেখে আমার শ্বশুর ওনারে বিয়ে করে। এবং ধরেন ওনার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু ওনার লাক্সারি লাইফ ছিল, ওনার নিজের ড্রাইভার, গাড়ি, সব কিছু অনেক ভালো। তো এই ছবিটা থেকে শুরু করে মানে এই ভিডিওটা যখন আমার শাশুড়ি আমাকে পাঠায়, এরপর থেকেই ধরেন আমার শাশুড়ির প্রতি আমার এক ধরনের একটা খারাপ নেশা জাগতে শুরু হয়। এবং দুজনে তখনকার পর থেকে মানে এই ঘটনার পর থেকে দুজনে খুব ক্লোজ হয়ে যায়। মানে এতটাই ক্লোজ হয়ে যায় যে যে কোনো কথা বলার সময় আমি কোনো দ্বিধা করি না, আমি আমার মুখ থেকে হুট করে শাশুড়িকে বলে ফেলি যে এই ঘটনা বা এটা ওইটা। এবং আমার শাশুড়ি আমার সাথে খুব ক্লোজলি সব কথা শেয়ার করে ফেলে। মানে দুজন, আমরা যে ওনার মেয়ের জামাই বা আমি যে ওনার কাজের মেয়ের জামাই, মানে এই বিষয়টা ওনার মাঝে ছিল না, বা উনি আমাকে এভাবে দেখতোই না। উনি খুব দুঃখ করে আমাকে বলতো যে জানো সোহেল, তোমার হচ্ছে আলম স্যারের কাছে বা তোমার শ্বশুরের কাছে বিয়ে বসছি, তা আলম স্যার তোমার ওই শ্বশুর কোনোদিন আমাকে ওভাবে স্ত্রীর মর্যাদা দেয়নি, এবং আমি একজন যুবতী মেয়ে, আমার বয়স অনেক কম, এরকম কম বয়সে ওই লোকটার কাছে বিয়ে বসছে, আমি আমার স্বামীর কাছে কোনো কিছুই পাই নাই, আমার যৌবনের সব কিছুই রয়ে গেছে, উনি আমাকে কোনো কিছুই দেয়নি। তো এরকম করে খুব মানে উনি আমার মানে আমি বুঝতেছি যে উনি আমার দিকে অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে আর কি, এবং আমার দিকে উনি ঝুঁকতে চাইতেছে, আমার সাথে সম্পর্ক তৈরি করতে চাইতেছে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমাকে উনি ডিরেক্টলি বলে বসে, মানে ডাইরেক্ট প্রস্তাব দেয় যে সোহেল কিছু মনে করো না, আমি অনেকগুলো বসো তোমার সাথে ফোনে কথা বলি, বিভিন্ন ভিডিও শেয়ার করি, ছবি শেয়ার করি, তুমি আমাকে ভিডিও কলে দেখো, আমি তোমাকে ভিডিও কলে দেখি, আজকে তুমি আমাকে একটা সত্যি কথা বলবা, মিথ্যা বলবা না, তুমি একটা আরব দেশে থাকো, মিথ্যা বলে কিন্তু গজব হয়ে যাবে, সত্যি বলবা। আমি তখন বলি ঠিক আছে সত্যি বলবো, সমস্যা নাই, বলেন। পরে বলে তুমি কি আমার পছন্দ করো, এমনি ডাইরেক্ট। তো আমি কিন্তু সত্যি ওনার পছন্দ করতাম, ওনার প্রতি আমার একটা ইমোশন কাজ করে, এটা সত্যি। পরে আমি বললাম যে আমি আপনারা পছন্দ করে লাভ কি, আমি কি আপনারা কখনো পাবো, আপনি আলম স্যারের বউ, আপনার দিকে হাত বাড়ালে তো আমার হাত পুড়ে ছাই হয়ে যাবে, এটা তো কোনোদিন সম্ভব না। পরে উনি আমার বলে হাত পুড়ে ছাই হয়ে যাবে কেন, যেটা আলম স্যার দিতে পারে নাই এটা যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব, সমস্যা কি, তুমি যদি রাজি থাকো, কারণ তোমার সাথে আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই, এবং তুমি যে মেয়েকে বিয়ে করছো ওই মেয়ে আমাকে জাস্ট মা ডাকে, কিন্তু ওই মেয়ের সাথে আমার এরকম কোনো রক্তের সম্পর্ক নাই, তা তুমি আমার বিয়ে করতে পারো। আমি তখন বললাম যে আপনি কি বলেন, আপনি আমার মতো একজন বাহরাইন প্রবাসীকে বিয়ে করবেন আলম স্যারকে ছেড়ে? তা বলে হ্যাঁ, আমি তোমার মতো এরকম একটা ইয়াং তরতাজা এত মানে সুদর্শন একটা ছেলে যদি পাই তাহলে আমি কেন আলম স্যারের সাথে সংসার করতে যাব, আমি এটা করব না, এরকম করে উনি আমাকে বলে। বলার পরে ভাই আমি জানি না, আমিও কেন জানি ওনার ওই কথাবার্তার মানে ফাঁদে পড়ে যাই, যেমনি আমাকে বুঝায় এমনি বুঝি, যেমনি বুঝায় এমনি বুঝি। এবং একটা পর্যায়ে উনি আমাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি তাসলিমাকে ছেড়ে দাও, তাসলিমাকে তুমি ছেড়ে দাও, তাসলিমাকে ছেড়ে দিলে পরে আমি দেশে এসে তোমাকে বিয়ে করব, আমি তোমার সাথে সংসার, মানে তুমি দেশে আসলে তোমার সাথে সংসার করবো। অ্যান্ড আমি বললাম যে আপনি আমার সাথে সংসার করবেন, আলম স্যার তো আমাকে মেরে ফেলবেন, উনি তো আমাকে বাঁচতে দিবে না। পরে বলে তুমি এই রেস্টুরেন্টে চাকরি ছেড়ে দাও, অন্য কোনো রেস্টুরেন্টে চাকরি নাও, এবং প্রয়োজন আমি তোমাকে নিয়ে বাহরাইন চলে যাব, আমি তো বাহরাইনের ভিসায় পাবো যে কোনো সময়, আমি বাহরাইনের ট্যুরিস্ট ভিসায় বাহরাইন চলে যাব, আর প্রয়োজন আমরা বাহরাইন কেন আমরা ইউরোপের কোনো দেশে চলে যাব, কারণ ওনার কাছে তো টাকা পয়সার কোনো অভাব নাই, কারণ আলম স্যার ওনাকে প্রচুর টাকা দিত, ওনার কাছে প্রচুর টাকা আছে। পরে আমি বললাম যে ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে সাজেদা, আপনি যেটা বলেন সেটাই হবে, ওরকম করে বলি। তো উনি আমাকে বলে তুমি দেশে আসো, দেশে এসে একটা কাজ করো, প্রথমে যেহেতু বাচ্চাটা তোমার না, বাচ্চা যেহেতু তোমার না, তাহলে তুমি দেশে আসার পরেই তুমি তাসলিমাকে ডিরেক্টলি বলবা আমি বিশ্বাস করিনি এটা আমার বাচ্চা, এই বলে তুমি বাচ্চার ডিএনএ টেস্ট করাবা তোমার সাথে। যখন বাচ্চা ডিএনএ টেস্ট করাবা তখন দেখবা যে বাচ্চার মানে তোমার সাথে ম্যাচ হয় না, যখনই তোমার সাথে বাচ্চার ডিএনএ ম্যাচ হবে না তখনই তুমি এই তাসলিমাকে ছেড়ে দিতে পারবা। এটাতে তাসলিমাকে ছাড়ার জন্য তোমাকে মানে কাঠগড় পোড়াতে হবে না, খুবই সহজ একটা বিষয়। এই বলার পর তখন কিন্তু আমার শাশুড়ির সাথে মানে সাজেদার সাথে আমার খুবই মধুর সম্পর্ক, মানে এত মধুর সম্পর্ক যে আমি সাজেদাকে ছাড়া কোনো কিছুই বুঝি না, এবং উনি আমাকে ছাড়া কোনো কিছু বুঝে না, মানে দুজন দুজনকে এত বেশি ভালোবাসি, মানে এত মধুর সম্পর্ক। এমন তো অবস্থায় আমি একটা পর্যায়ে দেশে আসি, ছুটিতে দেশে আছি, কিন্তু আমার পরিকল্পনা হচ্ছে আমি আর বাহরাইন যাব না, আমি অন্য কিছু করব। দেশে আসি, দেশে আসার পরে সেই পর্যন্ত কিন্তু তাসনিমা আমার ওই শ্বশুরের বাসা ঢাকায় থাকে। আমি তখন ঢাকায় আসার পরে ওই আলম স্যারও আমাকে একদম মেয়ের জামাইয়ের মতো আমাকে আদর সম্মান করে। ঘরে যাই, ঘরে গিয়ে শোয়ার পরে আমি যেদিন গেলাম বিদেশ থেকে ওই দিনের পরের দিন রাতের বেলায় আমি তাসনিমাকে বলতেছি যে তাসনিমা এই ছেলের চেহারা তো আমার মতো না। পরে বলি কি বলো,
তোমার মতো না? আমি বললাম, না, ছেলের চেহারা আমার মতো না। আমার কাছে কেন জানি মনে হয় যে এই ছেলের চেহারা তোমাদের বাসায় যে ড্রাইভার আছে রনির মতো। এটা বলার পরে তাসলিমা তখন খুব মানে মন খারাপ করে। ও আসলে রাগ করতো, খুব বোঝা যেত, মানে রাগ করে কিন্তু অন্যদের মতো পাগলামি করতো না। নর্মালি রাগ করে, রাগটা আমি বুঝতে পারি। পরে আমার বলতেছে, তুমি এগুলো কী বলো, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের সন্তানটাকে এরকম করে বলে? আমি বললাম যে না, এটা আমার সন্তান, আমি জানি এটা রনির সন্তান, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। পরে বলতেছে, এগুলো আপনি কি বলতেছেন? আপনি বিদেশ থেকে এত বছর পরে আসছেন, আপনি এগুলো বলার জন্য আসছেন? আপনি এগুলো কি বলতেছেন? বললাম, আমি যা বলছি আমি সত্যিই বলছি, আমি তো মিথ্যা বলি নাই। এবং এই নিয়েই মানে ওই দিন রাতের থেকেই এই তাসলিমার সাথে আমার ঝামেলা শুরু হয়, ঝগড়া শুরু হয়। আমাকে ফুললি সাপোর্ট দেওয়া যেত, আমার ওই শাশুড়ি সাজেদা সবসময় সাপোর্ট দিত যে তুমি টেনশন করো না, তো সব কিছু ঠিক আছে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন আমাদের মাঝে ঝগড়া হতে থাকে। তাসলিমার সাথে ঝগড়া হওয়ার এক পর্যায়ে একদিন দুপুরবেলা আমি আমার বাচ্চারে জোর করে ওর কোল থেকে নিয়ে নিতে আসি যে আমি বাচ্চা ডিএনএ করাবো। ও কিন্তু বাচ্চা আমার কাছে দিত না, মানে কেন দিত না এটা আমি জানি না। আমি জোর করে টানা হিংসা করতেছি, বাচ্চারা আমি ডিএনএ করাবো, আমি নিয়ে যাবো। এই অবস্থার মধ্যেই তখন হঠাৎ করে আমার শ্বশুর বাড়ি থেকে আসে এবং দৃশ্যটা দেখতে পায়। মানে আমি তাসলিমাকে মারতেছি, বাচ্চা জোর করে নিতেছি, উনি আইসে আমাকে 2টা থাপ্পড় বসে দেয় আমার গালে। থাপ্পড় দিয়ে উনি খুবভাবে গালাগালি করে বলে, বের হো আমার বাসা থেকে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলিস এবং ফকিরের বাচ্চা, তুই সন্তানের ডিএনএ করাবি, মানে এই বেটা বাইরে ঘর থেকে, মানে ধাক্কা আমাকে বাসা থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পর আমি আমার শাশুড়ির সাথে কথা বলি। আমার শাশুড়ি তখন আমারে বলে, আরে তোমার ওই শ্বশুর কিন্তু জানে এটা যে তোমার বাচ্চা না, এটা কিন্তু আলম জানে, আলম জানে, এই জন্যই বাচ্চা ডিএনএ করাতে দিবে না। কারণ বাচ্চা ডিএনএ করলে তো সে ধরা খেয়ে যাবে, কারণ বাচ্চাটা তো তোমার না, বাচ্চাটা তো রনি ড্রাইভারের। আমি তখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার মাথাটা তখন ভাইয়া তো ঘুরাইতেছে, আমি বাড়িতে গিয়ে কান্নাকাটি করতেছি। একটা পর্যায়ে আমার আব্বা আম্মা আমারে বুঝাইতেছে যে না, বাদ দে, এরকম করিস না, তোর বউ এতটা খারাপ না, এটা ওইটা বলে। পরে আমার শাশুড়ি আমি সাজেদাকে বলি, আমি এখন কি করব, আমি তো এরম পরিস্থিতির মধ্যে আছি। পরে আমারে বলে, শোনো, একটা কাজ করো, তুমি তোমার বউরে আর তোমার বাচ্চারে বাড়িতে নিয়ে যাও। আমি বলি, আমি আমার বউ বাচ্চারে কেমনে বাড়িতে নিব? উনি আমাকে মাইরা ঘর থেকে বের করে দিয়েছে, আমি ওনার ঘরে যাবো কেমনে? বলে, তুমি যাওয়ার দরকার নেই, তুমি তোমার বাবাকে আর তোমার মাকে পাঠাও, তোমার বাবা আমাকে ঢাকায় পাঠায় তারপর তুমি তোমার বউরে নিয়ে যাও। আর সাজেদা যেভাবে আমাকে শিখিয়ে দিল, আমি একইভাবে আমার আব্বা আম্মারে বললাম যে তোমরা যাও, তোমরা গিয়ে তাসলিমারে নিয়ে আসো। উনি আমার বলে, আগে তাসলিমারে নিয়ে আসো, এরপর এটা পরে। তাসলিমারে তো তোমার ছাড়তে হবে, একটা টিকনিক করে ছাড়ো, এত সহজে ছাড়ো না যে তোমার জীবন নষ্ট করছে, এর উপরে একটা প্রতিশোধ দিবে না। প্রতিশোধ পরায়ণ হয়ে পরে আমি আমার আব্বা আম্মাকে পাঠাই। আমার আব্বা আম্মা ঢাকায় আসে। ঢাকায় আসার পরে আমার শ্বশুর তখন বলে যে তোমরা থাকো আমার বাসায়, তোমার ছেলেকে আমার বাসায় খবর দাও, তোমার ছেলে আসুক, আমি আগে তোমার ছেলের সাথে বসে কথা বলি, ও যদি ভালো হয় তাহলে আমি আমার মেয়েকে দিব, নাহলে আমি ওর কাছে আমার মেয়েরে দিব না, প্রয়োজন আমার মেয়ের আমি আরেকটা বিয়ে দিব। পরে আমার আব্বা আম্মা বলে, তুই রাতের ইয়েতে উঠ, লঞ্চে উঠ, তুই সকালে ঢাকায়, তোর শ্বশুর তোর সাথে কথা বলবে। পরে আমি রাতের লঞ্চে উঠি এবং লঞ্চে উঠার পর আমি তখন ঢাকায় আসি। আসার পরে আমি 11টার দিকে তখন আমার শ্বশুরের বাসায় আসি। আসার পরে উনি আমাকে সামনাসামনি বসে বলে যে, সোহেল, তুমি আমার ছোটো ভাই বলা চলে, আমার ছেলে বলা চলে, আমার বন্ধু বলা চলে, তুমি আমার সব। আমি তোমার সাথে একসাথে বসে খাবার খাইতাম, এত মধুর সম্পর্ক তোমার সাথে আমার। এরপরে আমার একরকম আমার মেয়ের আমি তোমার কাছে বিয়ে দিলাম, তুমি কিভাবে পারলে আমার মেয়ের গায়ে হাত তুলতে? আমি তখন কিছুই বলতেছি না। পরে বলে, তুমি কি ভালো হবা? আমি বলি যে জি ভালো হবা। বলে, আমার মেয়ের গায়ে আর কখনো হাত তুলবা? আমি বললাম যে না। বলে, আমার মেয়েরে কখনো সন্দেহ করবা? আমি বললাম যে না। উনি বলে, ভালো হয়ে যাবা তো? আমি বলি জি। উনি বলে, আমি আর কখনো আমার মেয়ের মুখে তোমার সম্বন্ধে কোনো কিছু শুনবো না তো? আমি বললাম যে না, শুনবেন না। পরে বলে, ঠিক আছে, তাহলে তোমরা যেতে পারো। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমি তাসলিমাকে নিয়ে পরে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবং গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আমি তখন বাড়ির দিকে আসতেছি, মানে বাড়িতে যাচ্ছি, কিন্তু চিন্তা করতেছি কি করা যায়, কি করব। মানে রাগে ক্ষোভে শরীর ফেটে যাচ্ছিল। মানে প্রতিনিয়ত আমাকে সাজেদা ফোন করে বলতেছে আমার বউর সম্বন্ধে। বাড়িতে আনার পরে এভাবে 2 দিন কেটে গেল, সাজেদাও আর থাকতে পারতেছে না। একটা পর্যায়ে সাজেদার কাছে কিন্তু আমার পাসপোর্ট আমি সাজেদাকে দিয়ে রাখছি। পরে সাজেদা আমারে বলল যে, সোহেল, আমি তোমার আর আমার দুজনের দুবাইয়ের ভিসা লাগাইছি, আমাদের দুবাইয়ের ভিসা লাগছে। আমি বলি, দুবাইয়ের ভিসা কেন লাগাইছেন? উনি বলে, তুমি আর আমি দুবাই চলে যাব। তবে তুমি যে দুবাই চলে যাবা, তুমি এই মেয়েটাকে এইভাবে ছাড়বা না, যে মেয়েটা তোমার এত ক্ষতি করছে, তোমার লাইফ নষ্ট করছে, তোমার সাথে বেইমানি করছে, তুমি তার একটা সাজা দিবা, চরম লেভেলের একটা সাজা। আমি তখন বললাম, কি সাজা দেবো? উনি বলে, তুমি ওই মেয়েটাকে আর ওই বাচ্চাটাকে হত্যা করে ফেলো। আমি বললাম, কি বলেন? আমি এদেরকে যদি হত্যা করি তাহলে আমি ফেসে যাব না? উনি আমাকে বলে যে না, আমি তোমাকে যেভাবে শিখাই দিব তুমি সেভাবেই করবা। মানে ওই সময় আমি ছিলাম টেলিভিশন আর ওই সাজেদা ছিল রিমোট। যেভাবে না চাইতো, যেভাবে বলতো, আমি ঠিক সেভাবেই কাজ করতাম, ওনার কথার বাইরে আমি যাইতাম না।
আমাকে বলে রাতের বেলায় মা এবং ছেলে দুজনকেই ঘুমের ওষুধ খাওয়াই দিবা। আমি বললাম তারপর? বলে ঘুমের ওষুধ খাইয়ে ওদের দুজনকেই তুমি জীবিত কবর দিয়ে দাও। আমি বললাম আপনি এটা কী বলেন? বলে হ্যাঁ, দুজনকে তুমি জীবিত কবর দাও এবং কবর দিবা তুমি যেদিন, এরপরের দিন সকাল 8টা থেকে 9টার মধ্যে আমাদের ফ্লাইট হবে, তুমি চলে আসবে, আমরা ফ্লাইটে করে চলে যাব। ওদেরকে রাতের মধ্যে কবর দিবে এবং তুমি রিজার্ভ প্রাইভেট কার নিয়ে চলে আসবা ঢাকা, আমি এয়ারপোর্টে তোমার সাথে দেখা করব। পরে আমারও তখন এই তাসলিমের উপরে এত রাগে, তাসলিমের জন্য আলম স্যার আমার গায়ে হাত তুলছে, আমারে মারছে, এবং তাসলিম আমার সাথে প্রেমের প্রতারণা করে, আমার সাথে ভালোবাসা করে, আমাকে বিয়ে করে রনি ড্রাইভারের সন্তান পেটে নিছে। মানে সহ্য করতে না পেরে একটা পর্যায়ে আমি ঠিক একদিন রাতের বেলায় ঘুমের ওষুধ নিয়ে আসি এবং ছলে বলে কৌশলে আমি তাসলিমাকে ঘুমের ওষুধটা খাওয়াই এবং একইভাবে অনেকটা অংশ আমার বাচ্চারও আমি খাওয়াই দিই। তো বাচ্চাটাও খায় না, মানে ও খায় আবার পরে বমি করে দেয়, মানে এমন একটা অবস্থা। কিন্তু তাসলিমা খায়। রাত্র মোটামুটি প্রায় 11টা, সাড়ে 11টার দিকে তাসলিমা তখন মহা ঘুমিয়ে চলে যায়। আমি ডাক দিতেছি, একবার, দুইবার, তিনবার ডাকতেছি, আমার কোনো শব্দ শোনে না। এক পর্যায়ে আমি আমাদের ঘরের পিছনে যাই এবং ঘরের পিছনে গিয়ে গুটগুটে রাতের অন্ধকারে আমি তখন আপনার করতে থাকি, গর্ত করতে থাকি এবং গর্ত করতে করতে আমি বিশাল একটা গর্ত কবরের মতো তৈরি করি, কবরের চেয়েও আরও বেশি। ওইটা তৈরি করার পরে আমি তখন ঘরে আসি। ঘরে এসে আমি তখন তাসলিমারে প্রথমে নেই। তাসলিমারে আমি তখন কাঁধে করে প্রথমে নিয়ে যাই এবং ওই কবরের ভিতরে, মানে ওই গর্তের ভিতরে আমি তাসলিমাকে ফেলে দিই। তাসলিমা এতটাই ঘুমিয়ে থাকে যে ও কোনো কিছু টের পায় না। কবরের ভিতরে আমি ওকে ফেলে দিই এবং ফেলে দিয়ে আমি তখন বাচ্চাটারে নিয়ে রওনা দিই। আল্লাহর কি হুকুম, বাচ্চাটারে নিয়ে রওনা দেওয়ার সময় বাচ্চাটা ওষুধটা মনে হয় খাই নাই বা খাইছি কি আমি জানি না, বাচ্চাটার ঘুমটা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে বাচ্চাটা তখন চিৎকার দিয়ে ওঠে। ঘর থেকে বেরোবার সময় মনে হয় কোথাও আঘাত খায়, চিৎকার দিয়ে ওঠে। আমি তখন বাচ্চারা মুখে চাপা দিই এবং মুখে চাপা দেওয়ার পরে কবরস্থানের ওইখানে গেছি। যাওয়ার পরে বাচ্চাটার কোলে নিয়ে আসি। ভাই কেমন জানি আমার কাছে মনে হয় যে কেউ আমাকে একজন বাধা দিতে আসে এই কাজটা করার জন্য, মানে ভিতরে খুব কষ্ট হইতেছে। আর এদিক দিয়ে আমাকে আমার বউ সাজেদা, আমার এই শাশুড়ি সাজেদা বারবার কল দিতে আসে যে সোহেল তাড়াতাড়ি করো, এদেরকে তাড়াতাড়ি দাফন করো, আমাদের সকালে ফ্লাইট, তাড়াতাড়ি দাফন করে তুমি চলে আসো, তাড়াতাড়ি দাফন করো, চিন্তা দাফন দিয়ে চলে আসো। এই মধ্যে বাচ্চাটা কাঁদতেছে। আমি বাচ্চাটার কান্দাচ্ছে, মানে আল্লাহর কি হুকুম, আমি যখন বাচ্চাটার কবরে নামাবো বা কবরে দিব, ওই মুহূর্তে হঠাৎ করে কোত্থেকে জানি দৌড়ে আমার আব্বা আম্মা দুজনেই ওই কবরস্থানে চলে আসে। মানে ওই জায়গায় আসে, আইসেই আমার আব্বা তখন আমাকে জড়াই ধরে আমার বলতেছে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা তুই কী করতেছিস? ওই সময়ও কিন্তু এই তাসলিমা কিন্তু অলরেডি কবরের মধ্যে, আমি তাসলিমাকে কিন্তু ওই অবস্থায় ফালাই দিচ্ছি এবং সন্তানরা আমি দিয়ে জাস্ট, আর যদি 2টা মিনিট লেট হতো, এই 2টা মিনিটের মধ্যে আমি কিন্তু মা ছেলে দুজনকেই কবর দিয়ে দিতাম। আমার আব্বা তখন চিৎকার দেয়, আমার মাও তখন চিৎকার দেয় এবং তাদের ওই চিৎকারেই আশেপাশে আমার ভাই ভাবি যারা আছে সবাই ঘুম থেকে উঠে যায়। মুহূর্তের মধ্যে এলাকার সমস্ত লোকজন এখানে চলে আসে এবং আমাদের এলাকার প্রাক্তন মেম্বার তিনিও এই জায়গায় আসে এবং তিনি আসার পরে তিনি এই দৃশ্যটা দেখতে পায় যে আমি অলরেডি গর্ত করে রাখছি, মা ছেলে দুজনকে আমি মানে এখানে কবর দিয়ে দিতাম এবং ডাক্তার আনা হয়। ডাক্তার বলে ওনাকে প্রচুর ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। তো এমতো অবস্থার ভিতরে এই মানে আমাদের এলাকার মেম্বারের কাছে আমার শ্বশুরের নাম্বার ছিল, মানে আলম খানের নাম্বার ছিল। তখন উনি আলম খানকে ফোন করে দেয়, এটা আমি জানতাম না। এবং আলম খানকে ফোন করে দেয়, আব্বা আম্মা দুজনে আমাকে বেঁধে রাখে, মানে বাড়িতে বেঁধে রাখে। আমি পাগল হয়ে গেছি। আমার আব্বাও বলে আমি পাগল হয়ে গেছি, আমার মাও বলে আমি পাগল হয়ে গেছি, আমাকে মানসিক ডাক্তার দেখানো দরকার। তারা এরকম কথা বলতেছে এবং এরই মাঝে মুহূর্তের মধ্যে পুলিশ চলে আসে বাড়িতে। এই রাতের মধ্যে, মানে ভোর রাতের কাছাকাছি পুলিশ চলে আসে। আসার পরে পুলিশ আসলো কোত্থেকে, পরে আমি মানে সবাই বলতেছে যে এই আমাদের প্রাক্তন মেম্বার উনি আলম খানরে কল দিছে, আলম খানের থানায় কল দিয়ে পুলিশ পাঠাইছে এবং এখানেই পুলিশ আমাকে হ্যান্ডকাপ পরে আমাকে থানাতে নিয়ে যায় এবং থানাতে নিয়ে যাওয়ার পরে আলম খান আমার নামে স্ত্রী হত্যার মামলায় এরকমভাবে আমাকে ফাঁসিয়ে দেয়। আমার স্ত্রী কিন্তু মারা যায় নাই, এমনভাবে আমাকে মামলায় ফাঁসিয়ে দেয়, 1 দিন 2 দিন নয়, আমি দীর্ঘ প্রায় 7 বৎসর 9 মাস আমি জেল খাটি এবং 7 বৎসর 9 মাস আমি টানা জেল খাটি। 7 বৎসর 9 মাস পর আমার আব্বা আম্মা আলম খানের হাতে পায়ে ধরে কান্নাকাটি করি বহু কষ্টের পরে আমাকে তখন জেল থেকে ছুটে আনে এবং জেল থেকে ছুটে আনার পরে আমার শাশুড়ি সাজেদা আমার সাথে কোনো কথা বলে না। আমি ওনার সাথে দেখা করার জন্য ওনার বাসার নিচে যাই। উনি বাসার নিচে ওনার দারোয়ানকে দিয়ে বলে আমি নেক্সট টাইম যদি এখানে ঘোরাফেরা করি তাহলে উনি আলম খানকে সব কিছু বলে দিবে, আমাকে দিয়ে আলম খানকে মানে আমাকে উনি আবারও জেলে পাঠাবে, এরকম করে হুমকি দেয়। উনি আমার কাছে আসে না এবং এরই মাঝে তাসলিমার আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, মানে উনারই পরিচিত, আলম খানেরই পরিচিত এক লোকের কাছে বিয়ে দেয়, আমার ছেলে সহ ওখানে বিয়ে হয়ে যায় এবং উনি আমাকে শর্ত দেয় যে কোনোদিন যদি আমি আমার ছেলে দাবি করার জন্য ওখানে যাই উনি আমাকে
জিন্দা কবর দিয়ে দিবে। আমার পরিস্থিতি বর্তমানে এরকম একটা খারাপ অবস্থার মধ্যে গেল যে আমার মা বাবা কেউ আমার সাথে কথা বলে না, আমার ভাইরা আমার সাথে কথা বলে না, এবং আমি জেল থেকে বের হওয়ার পরে আমি শেষ পর্যন্ত অন্য কোনো কাজ না পেয়ে আমি একটা গার্মেন্টসে কাজ নিয়েছি, এবং আমি একটা গার্মেন্টসে এখন কাজ করতেছি। তা আমার এলাকার সব মানুষ মুখে মুখে সবাই বলে আমি আমার বউ আর আমার সন্তানকে জীবিত কবর দিতে চাইছিলাম আমার শাশুড়িকে বিয়ে করার জন্য। আসলে আমি পরে জেল থেকে বের হয়ে বা জেলে থাকা অবস্থা আমি সবাইকে বলে দেই যে আমার শাশুড়ি মূলত আমাকে এটা করায় বা আমার শাশুড়ি আমাকে এটা করতে বলে। এবং জেল থেকে বের হওয়ার পরে আমি একটা জিনিস জানতে পারি যে আমার শাশুড়ি সাজেদা কেন তাসলিমার উপরে এত রাগ। মূলত আমার শাশুড়ি এই তাসলিমাকে মূলত এই বাড়িতে আনার পরে উনি আমার শ্বশুর সাজেদাকে বিয়ে করে, এবং সাজেদাকে বিয়ে করার পরে এই তাসলিমা এই ঘরে যে তদারকি করে এটা উনি মেনে নিতে পারতেছিল না। প্রথমে ওরা 3 বউ এক বিল্ডিংয়েই থাকতো, এক বাসায় থাকতো। তো একটা সময় তাসলিমার সাথে আমার শাশুড়ি সাজেদার প্রচুর ঝগড়া হয়। এটা আমি জেল থেকে বেরোয়ার পরে জানতে পারি, প্রচুর ঝগড়া হয়, এবং ঝগড়ার এক পর্যায়ে এই তাসলিমার জন্য আমার শ্বশুর আলম খান ওনার বউ সাজেদা ছোট বউয়ের গায়ে হাত তোলে এবং মারার পরে শুধু তাসলিমার জন্য ওনাকে এই ঘর থেকে বের করে দেয়, ওনাকে আলাদা রাখে, এবং শুধুই তাসলিমার জন্য। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, তাসলিমার সাথেও কিন্তু সাজেদার সম্পর্ক খুব ভালো ছিল। তাসলিমা যদিও সব কিছু ভুলে গেছে, কিন্তু সাজেদা ওই রাগটা মনের ভিতরে পুষতে পুষতে একটা কালসাপে তৈরি করেছে। ওই কালসাপটা আমার কলিজায় ঠোকর মেরেছে। আমি বুঝতে পারিনি ওই সাজেদার চালাকি, এবং বুঝতে না পারার কারণে আজকে আমি আমার জীবনের এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছি, না পারতেছি ওপারে যেতে, না পারতেছি এপারে আসতে। আমার বাপ মা টোটালি আমাকে ত্যায্য করছে। তারা বলে আমি যাতে কখনোই আর তাদের ওই পরিবারে না যাই, কিন্তু তারাই আলম খানকে দিয়ে আমাকে জেল থেকে বের করে আনছে। বাট তারা আমাকে তাদের এখানে জায়গা দেয় না। গ্রামের সব মানুষ বলে যে ও খুনি, ও মারাত্মক খুনি, ও এরকম খুনি যে নিজের নিষ্পাপ শিশু আর বউকে ও জীবিত কবর দিতে চাইছে শাশুড়িকে বিয়ে করার জন্য। আমার ভিতরের যে কষ্টটা, কেন আমি এই কাজটা করেছিলাম, এটা আমি কাউকে বিশ্বাস করাতে পারলাম না বা কাউকে বোঝাতে পারলাম না এ পর্যন্ত। এই জন্য সর্বশেষ আপনার দ্বারস্থ হলাম, আপনার কাছে আমি আমার কথাগুলো বললাম। আপন ভাই সবাই আমাকে ভুল বুঝেছে, সবাই আমাকে অপরাধী বলেছে। আমি জানি না আপনি আমাকে কি বলবেন, তবে আমি আপনাকে অনুরোধ করব আপনি সত্য ঘটনাগুলো আপনার মাইক্রোফোনের মাধ্যমে দেশ ও জাতির কাছে তুলে ধরবেন। শুধু যে সব দোষ আমার তাও না, আমি সাজেদার অনেকগুলো স্ক্রিনশট, অনেক কিছু আমার কাছে এখনও আছে। আমি আপনাকে কিছু জিনিস দিচ্ছি, আপনি জিনিসগুলো দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। আজ সাজেদা আলম খানের সাথে খুব সুন্দর আছে, তাসলিমের সাথে খুব সুন্দর আছে, কিন্তু মধ্যখানে আমার জীবনটা শেষ করে দিয়েছে। আপন ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই সোহেলের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, তৃতীয় পার্সন, থার্ড পার্সন, আমি জানি না কয়েকদিন ধরে এই থার্ড পার্সন নিয়ে আমি খুব কথা বলছি, এবং থার্ড পার্সনের স্টোরিগুলো একটু বেশি আমি নিচ্ছি বা রেকর্ড করতেছি। আমি দেখি আমাদের এই সমাজে, আমাদের আশেপাশে, আমাদের এই বাস্তব দুনিয়াতে প্রতিটা সম্পর্ক ভেঙে দেয় থার্ড পার্সন, এবং থার্ড পার্সনগুলো এমনভাবে সম্পর্কের মাঝে ঢুকে যায়, সুই হয়ে ঢুকে আর ফাল হয়ে বের হয়। আপনি নিজে আপনার বউকে তালাক দিয়ে দেন, আপনি নিজে আপনার হাজব্যান্ডকে ছেড়ে দেন, কিন্তু কখনো কোনো থার্ড পার্টিকে ওখানে ইনভলভ করবেন না। থার্ড পার্টি এমন একটা পার্ট, এমন একটা শয়তান। আমি সবসময় বলি যে এটা আমি আগেও বলেছি যে ধরেন ফেরেশতা তো যিনি শয়তান, তিনার কিছু শিষ্য থাকে যারা দুনিয়াতে এসে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে। এখন খারাপ কাজ করে গিয়ে ইবলিশ যে আছে, ইবলিশের কাছে গিয়ে বলে যে আমি এই খারাপ কাজ করছি, ওই খারাপ কাজ করছি, তাই ইবলিশ খুশি হয়। কিন্তু যেই শয়তান ইবলিশের যেই শিষ্য গিয়া বলে যে ইবলিশ সাহেব আমি একটা স্বামী স্ত্রীর ফাটল ধরাই দিছি বা একটা রিলেশনের ফাটল ধরাই দিছি, এটা শোনার পরে ইবলিশ সবচেয়ে বেশি খুশি হয়। হ্যাঁ, এইটা তুই ঠিক করেছিস। ইবলিশের সবচেয়ে খুশি হয় যখন কোনো রিলেশন ভেঙে যায় বা কোনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভেঙে যায়, এতেই ইবলিশ সবচেয়ে বেশি খুশি হয়। তো যারা তৃতীয় ব্যক্তি হয়ে সম্পর্ক ভেঙে দিচ্ছেন তারা ইবলিশের কাতারে আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। আর হ্যাঁ, সোহেলকে নিয়ে আপনার কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।